বলছিলাম যে ইলেকট্রন যদি ওয়েভ হিসেবে কাজ করে তাতে আসলে কি হচ্ছে। হ্যাঁ, ইলেকট্রন যদি আমরা ওয়েভ হিসেবে কাজ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে এই ধরনের প্যাটার্ন গুলো আসলে দীর্ঘ সময় তোমার হচ্ছে ওয়েভের জন্য চলে আসছে। এই যে সাদা এবং কালো যেটাকে বলছি আমরা ইন্টার মানে ডিফ্রেক্টিভ এবং রিফ্রেক্টিভ যে ইস্যুস গুলো পরিপাতন গুলো, তো সেগুলা ইলেকট্রনের জন্য আসবে এটা আসলে ওইভাবে কখনোই এক্সপেক্টেড ছিল না। তো যাই হোক, যেহেতু এসছে তখন এটা ব্যাখ্যাও করা যাচ্ছিল না। তো এখন তারপর আমাদের মানে যখন নতুন বিষয় আসলো যে তাহলে আসলে তো ইলেকট্রন মানে ওয়েভের মতো ব্যবহার করছে, ইলেকট্রন মানে ওয়েভের মতো ব্যবহার করছে। ডি ব্রগলি যেটা ডি ব্রগলি যে রিলেশনটা, ডি ব্রগলি যেটা বললেন যে পার্টিকেল এবং ওয়েভের ভিতরে যে একটা সম্পর্ক হতে পারে, যে সম্পর্কটা আমরা আগে আলোচনা করলাম, এই সম্পর্কটা উনি উত্থাপন করলেন এবং তাতে সেটাকে ইলেকট্রনের জন্য মিলাতে গিয়ে একটা বিশেষ বিষয় তৈরি হয় যে ইলেকট্রনের যদি আসলে এরকম ওয়েভ ব্যবহার হয় তখন কি হতে পারে। তো যাই হোক, তখন এই ভদ্রলোক, যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি, তোমার একজন, আমি জানতাম জার্মান, বাট উনি জার্মান না, উনি আসলে অস্ট্রিয়ান। মানে অস্ট্রিয়ান আর জার্মানদের ভাষা আসলে একই, মানে ডয়েচে ভাষা। তো যার জন্য এরকম একটা যে ওয়ের উপরে নুক্তার মতো দেখা যায়, মানে এটা স্ট্রোডিঙ্গার অনেক কিছু বলে, নামটাও বেশ বড়, আরভিন রুডলফ জোসেফ আলেকজান্ডার স্ট্রোডিঙ্গার, অনেকগুলো নাম মিলিয়ে একটা নাম। সো এই উনি তখন মানে প্রবাবিলিটি ওয়েভ বা সাই এই ধরনের একটা জিনিস দিয়ে একটা এক্সপ্লেনেশনে আসেন, যেটা একটা বিশাল জায়গা তৈরি করে দেয় ইলেকট্রনের বিহেভিয়ারকে মানে এক্সপ্লেইন করার জন্য। তো তারপরে আর কি ওনার এই এক্সপ্লেনেশনে একটু সহযোগিতা করেন ম্যাক্স বর্ন নামে এক ভদ্রলোক, উনিও ওইখানকারই এলাকারই আশেপাশের একজন, উনিও একটা ওয়েভ দেন, বাট মূলত তারা হলো আরউইন শ্রোডিঞ্জার। সো এখানে মূলত কি হয় যে উনি ইলেকট্রনকে একটা ডেসক্রাইব করেন লাইক ট্রাভেলিং ওয়েভ হিসাবে। আমরা ট্রাভেলিং ওয়েভের এই যে এই ইকুয়েশনটা যেটা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশনটা আমরা কোথায় দেখে আসছি খুব সাধারণভাবে, এই যে আমরা যে ইকুয়েশন দেখতে পাচ্ছি এটা আমাদের কোথায় কোথায় ছিল, স্যার ফিল্ড এন্ড ওয়েবে ছিল। হ্যাঁ, ফিল্ড এন্ড ওয়েবে ছিল, এবং ফিল্ড এন্ড ওয়েবে যে জায়গা থেকে এখানে বলা হয়েছে, ফিল্ড এন্ড ওয়েবে যে জায়গা থেকে ছিল সেই জায়গাটা হচ্ছে আমাদের দুই ধরনের তরঙ্গ ছিল, তাই না? ঊর্ধ্বগামী এবং তোমার আরেকটা কি ছিল, আরেকটা হলো স্থির, মানে স্ট্যাটিক ওয়েভ আর এবং হচ্ছে ট্রাভেলিং প্রপাগেটিং বা ট্রাভেলিং ওয়েভ। সো এই দুই ধরনের তরঙ্গ বড় পরিসরে বলা হয়। তো যদি এইটা হচ্ছে একটা ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন, এবং সেখানে তোমরা যদি এটা দেখো এখানে ই নট সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, আমরা যদি আরেকটু চিন্তা করি এই যে ওমেগা টি, এই ওমেগা টিটা কিন্তু আসছে কোত্থেকে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় তোমার, আমরা যদি নর্মাল যে কোনো ইকুয়েশন দেখি আমাদের ভোল্টেজ কারেন্টের, সেখানে এই ওমেগা টিটা কি রিপ্রেজেন্ট করে? স্যার ফেজ ডিফারেন্স। হ্যাঁ, এটা হচ্ছে ফেজ ডিফারেন্স, এবং সেই ফেজ ডিফারেন্স থেকে আমরা একটা ওয়েভের আরো একটা ধারণা পাই, এবং এটা আমরা কোন ডোমেইনে দেখছি, এটা আমরা টাইম ডোমেইনে দেখছি। যেমন এইটারই আরেকটু রূপান্তরিত রূপ হচ্ছে এইটা। রূপান্তরিত রূপ থেকে আমরা কি জানতে পাই যে এইটা মানে এই এক্সপোনেনশিয়ালে আমরা কি মানে কোন ধারণা থেকে এখানে আসতে পারি, এটাকে কি ধরনের ট্রান্সফরমেশন বলে? স্যার এটা হচ্ছে ফুরিয়ার নাকি স্যার ফুরিয়ার ট্রান্সফরমেশন? না, ফুরিয়ার না। আর বাকি কেউ? এই সোহান না, লাপ্লাস না, মানে এই যে ই টু দি পাওয়ারে যে চলে গেলাম, এটা কি বলে বাকিদের জানার কথা? ইকবাল? এক্সপোনেনশিয়ালি স্যার, যে ই করা যায় অ্যাঙ্গেল আর ম্যাগনিটিউডের এটা ভ্যালুটা। হ্যাঁ, মানে সেটা কি বলছি, কি ধরনের ট্রান্সফরমেশন বলছি, সেটা কিভাবে যায়? ট্রিগোনোমেট্রি। স্যার এটা যে ইউলারস থিওরাম থেকেও তো আমরা এটাতে আসতে পারি, যে সাইন থেকে আমরা হচ্ছে ওই ইমাজিনারি আর রিয়েল পার্টটাকে
যে 4 ধরনের স্যার কনভেনশন পড়ছিলাম মেবি স্যার। হ্যাঁ, মানে আমাদের কিছু বিষয়ে খুব স্ট্রেইট কাট, মানে পরিষ্কার ধারণা রাখতে হবে, এটাই হলো একটা জায়গা। মানে আমাদের অনেক কিছু শিখতে হবে, বিষয়টা এক্স্যাক্টলি এরকম না। মানে আমরা যে অ্যাজ এ ইঞ্জিনিয়ার, পার্ট অফ ইঞ্জিনিয়ার সব জানবো তা না, কিন্তু কিছু জায়গায় আমাদের অবস্থানটা এতটা দৃঢ় হবে যে এটা আমরা জানি খুব ক্লিয়ারলি, মানে এটা আমাদের কোনো ঝামেলা নেই। এই জায়গাটা আর কি, ধরো তোমরা সামনের দিনগুলো তো যা জানবা, যে কোনো কোর্স পড়ো যাই পড়ো, মানে কিছু জায়গায় রাখবা, একটা কোর্সের ব্যাপারে হোক, একটা জিনিস শিখছো, একটা জায়গায় কাজ করছো, মানে তোমার একটা সময় পার হয়ে যাচ্ছে অথচ তুমি এই বিষয়টাতে পুরোটা অজ্ঞ বা একটা হাফ হার্টেড ধারণা। ঠিক আছে, এই জায়গাটাতে আমাদের একটু আসলে একটু স্ট্রং হওয়া দরকার। যেমন আমি আমার বলি নাই যে আমার রেজাল্ট খুব ভালো বা এটা, বাট কিছু জায়গা থাকে যেই জায়গার ব্যাপারে ধরো, মানে আমার নিজস্ব অবস্থান হলো এই বিষয়টা আমি জেনে আসছি এবং এটা আমি জানার জন্য অনেক ভেতর থেকে জানার চেষ্টা করছি। এর বাইরে যদি কোনো বিষয় থেকে থাকে সেটা আমাকে তাহলে নতুন করে জানতে হবে। কিন্তু যেটা আমি জানি না বা জানি না, আমার একটা হাফ হার্টেড, বাট এটা সব বিষয় না। মানে ট্রিপলিরও অনেক বিষয় আছে, ট্রিপলির অনেক বিষয় বলতে ধরো 80% জগতে আমার কাছে অন্ধকার, কিন্তু বাকি 10% কিছু জায়গা আছে যেটুকু আমি জানি, এইটা অনেক ভালো মানুষদের কাছে জানার চেষ্টা করছি যে এটা এরকমই। ঠিক আছে, তো এইটা সুবিধাটা হচ্ছে যে তোমার সব বিষয়ে হাফ হার্টেড থাকার মতো বিষয় না। ট্রিপলি কিছু মৌলিক জায়গাগুলোতে আমাদের একটু সলিড হতে হবে, এটা হচ্ছে আমার একটা অবস্থান। যে এবং তাতে যেটা হবে তোমার সুবিধা হলো, তুমি যে কোনো কাজ করতে যাও, চাকরি করতে যাও, তাতে তোমার বস তোমার উপরে আস্থা রাখতে পারবে যে কোনো ব্যাপারে। না ও তো জানে না, ঠিক আছে, বাট ও যখন জানবে তখন সেটা ভুল করবে না, এটা নিশ্চিত। সো এই ধরনের একটা কনফিডেন্স আমি এক্সপেক্ট করি যে যারা এখনকার সময় চিপুনি, তারা যে কোনো ডিসিপ্লিনে পড়ুক, তাদের ভিতরে এই জিনিস, এই যোগ্যতাটা থাকতে হবে। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবে এখন থেকে হলো, মানে যে কোনো ব্যাপারেই, মানে তোমরা যখন যেটা জানছো, হয়তো কেউ নতুন, এখন তোমাদের প্রতিনিয়তই নতুন নতুন জিনিস আসবে। কারণ কি, কারণ তোমরা একটা সময় পার করছো ইউনিভার্সিটি, এখন সামনে আসবে তোমাদের প্র্যাকটিক্যাল অনেক অনেক ধাপ আসবে। তো কালকে এরকম একজন ফোন দিচ্ছিল, কালকে না পরশুদিন, তোমাদের ইয়ার এক বড় ভাই, তো সে বললো, আমি বললাম যাচ্ছ যেহেতু তুমি ধরে নাও তুমি কিছু জানো না, আসলে তুমি কিছু জানো না, তুমি যেটা জানছো সেটা থিওরি জানছো, এটাও অনেক জানার ব্যাপার, অবশ্যই তুমি একদম জানো না এই কথা বলার কোনো অবকাশ নেই। কিন্তু তোমার ভেতরটা খালি করে তুমি যখন, তোমাকে ওই প্র্যাকটিক্যাল ওই জায়গায় যখন ওইখানকার ইঞ্জিনিয়ার তোমাকে এখন সামারি করবেন, আগামী কিছুক্ষণ পরে উনি আসতেছেন, তুমি পুরোটা মনোযোগ দিয়ে শুনবা, তুমি নোট ডাউন করো। আমি নোট নিয়েছো? না স্যার, নোট নিয়েছি স্যার, এখনো যাচ্ছি, রাস্তা পথে আছি। তো আমি এখনো ওর আপডেট নেইনি, তো হয়তো নিবো আজকে সকালে তোমাদের ক্লাস শেষ করে, যে কি শিখলো কি জানলো। হ্যাঁ, আমি বললাম যতটুকু যতটুকু সময় উনি কথা বলবেন, উনি ভুল বললেও তুমি ওইটা আপাতত শুনো, শুনে ওইটাও দেখো যে উনি ফিল্ডে কাজ করছেন এবং দীর্ঘ সময় উনি উনি ব্যয় করছেন একটা সাবস্টেশনের এখানে। এই কারণে আর কি, তো এই জায়গাগুলোতে আমাদের একটু মনোযোগী হইতে হবে, কিছু কিছু জায়গায় যেগুলো আমাদের জানি, ওই জানার জায়গাগুলোকে দেখতে হবে যে আসলে ঠিক মতো জানি কিনা। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ তুমি যেটা বলছো, হ্যাঁ ঠিক আছে, আমি শুধু এটা এই অর্থে এই কারণে বলি না, আমি একদম ওভারঅলি বলি আর কি। মাঝে মাঝে অনেক বিষয় আসে যেগুলো ধরো চিন্তা করি যে সব বিষয় হয়তো আমরা না জানতে পারি, কিছু জায়গায় হয়তো আমাদের খুব দৃঢ় একটা অবস্থান থাকবে যে এক্স্যাক্টলি এটা, মানে এটা ম্যাথমেটিক্স এর কিছু বিষয়, যেমন এই যে সাইনের যে এটা এটা আসছে, এটা এটা মূলত বরাবরই হচ্ছে কিসের, এটা হচ্ছে ইউলার্স এর, এটা হচ্ছে ইউলার্স এর। এবং ইউলার সাহেবের এই বিশেষ ব্যবস্থাপনার কারণে, যেমন তোমরা এটাও তো জানো যে ই টু দি পাওয়ার, লিখতে ইদানিং কষ্ট হচ্ছে, আগে মানে এই যে এই ট্রান্সফরমেশনটা, মানে তোমার ই থেকে সরাসরি কোথায় চলে যেতে পারি, অ্যাঙ্গেলে। মানে এটা কিন্তু জানাতনের কথা না, এটা ম্যাথমেটিক্স এর একটা অনেক জায়গাকে সহজ করে দিয়েছে, হ্যাঁ, মানে অনেক বড় জায়গাকে সহজ করে দিয়েছে। সো এই অ্যাঙ্গেল থিটাতে যাওয়াটা এত সহজ ব্যাপার না, এবং তাতে তোমার এখান থেকে, মানে নর্মালি আসলে এটার মূল জায়গাটা কি, এটাকে এক্সপ্লেন করলে কি আসে, এখানে যেটা আসে মূলত সাইন এবং কজ। যেমন সাইনটা কিসের, ইমাজিনারি না, সাইনটা হচ্ছে কি, সাইনটা কি ইমাজিন, সাইন হচ্ছে ইমাজিনারি স্যার, আর কোসাইনটা হচ্ছে রিয়েল পার্ট। রিয়াল। অনেকে এটাও কনফিউজ। সো কোসাইনটা হচ্ছে মূলত তোমার রিয়াল, আর সাইনটা হচ্ছে কি, ইমাজিনারি। সো এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, ওইটা হচ্ছে ইউলার্স এর মূল জায়গা, যে সাইন পদের সাথে মূল সমগ্রটা করে দেয়, ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়ালকে রিলেট করে দেয়। সো এর বাইরে দেখো, ওয়েভ এক্সপ্রেশন ডিসক্রাইবিং জাস্ট স্পেশাল বিহেভিয়ার, বা যেটাকে বলছি আমরা, কে হচ্ছে আমার ওয়েভ ভেক্টর, মানে বাকি জিনিসগুলো একটু পরিচিত। সি তে আমরা আগেই জানি আলোর বেগ, এবং এনার্জি অফ এ ফোটন হচ্ছে
মানে এইচ নিউ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর বাইরে হচ্ছে আরেকটা বিষয় করছে যে এই ওয়েবের একটা, খেয়াল করে দেখো, এই ওয়েবের উপরে একটা এটার মডিউলাস নিয়ে যদি স্কোয়ার আপ করা হয় তাহলে আমরা কি পাচ্ছি? আমরা দেখো পাচ্ছি হলো খুব সহজে এটার ইন্টেন্সিটি। তার মানে ইন্টেন্সিটি পাই কখন? যখন ওয়েবের মানকে স্কোয়ার আপ করা হয়। বুঝা গেছে? ওয়েবের মানকে যখন স্কোয়ার আপ করা হয় তখন সেটা ইন্টেন্সিটি পাচ্ছি ওয়েবে। এখন দেখো যে ইকুয়েশনটা আসলে মূলত একটা ভিত্তি তৈরি করে দেয়, যদিও এটাকে বলা হয় তোমার শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। হ্যাঁ, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। তো উনি মূলত এই ইকুয়েশনটাকে, এটার আমার আপাতত আমি ওইদিকে যাচ্ছি না, এই ডিরাইভেশনে যাচ্ছি না, কারণ এটা আসলে ওইভাবে মানে সংশ্লিষ্ট না আমাদের এই আলোচনার সাথে। মানে এটার গতিপথ জানলেই যথেষ্ট এবং এটা কিভাবে ব্যবহার হচ্ছে এতটুকু জানলেই যথেষ্ট। তো যেখানে আমরা যদি একটু খেয়াল করি সেখানে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু জিনিস খুব বিক্ষিপ্ত ভাবে আছে, কিন্তু তোমরা যদি তাকিয়ে দেখো এটার সাথে মূলত আসলে একটা ওয়েবের সরাসরি সম্পর্ক আছে। এবং তার আগে দেখো যে উনি যেভাবে ইকুয়েশনটাকে সাজিয়েছেন, তাতে এই যে প্রথমে যেটা দিয়ে শুরু করেছেন যে এই যে এইচ এর উপরে এটা কি করে দেওয়া আছে, যে এইচ এর এই যেরকম মাথা এরকম ক্রস সাইন দিলে এটা কি তৈরি হয়, এটাকে কি বলে? স্যার এইচ কাট। হ্যাঁ, এটা হচ্ছে এইচ কাট। এইচ কাটের মানে কি দাঁড়ায়? মানে তোমার স্যার এটা নরমালাইজড, এই যে প্লাঙ্কস কনস্ট্যান্টটাকে নরমালাইজ এটার উল্টাটা। হ্যাঁ, নরমালাইজ যেটা হচ্ছে সেটা হলো টুয়াইস পাই দিয়ে যেটা করছে, যেমন আমাদের এফ এবং ওমেগার মধ্যে যে সম্পর্কটা, তাই না? এফ এবং ওমেগা তোমার দুইটাই কি? দুইটাই ফ্রিকোয়েন্সি, তাই না? তোমার একটা হলো সরল রৈখিক আর একটা হলো তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সো সিমিলার ওয়েতে হচ্ছে এইচ কেও আমার এখানে যেটা হচ্ছে যে উনি নরমালাইজ করেছেন টুয়াইস পাই দ্বারা। এবং সেখানে যদি আমরা একটু দেখি যে ডি স্কোয়ার বা আমাদের যে ডেল্টা স্কোয়ার, যেটা তোমার সাই এক্স কমা টি ভি সাই, এখানে মূলগতভাবে কি এসছে? এসছে হলো আমার এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পটেনশিয়াল ফাংশন এসছে, তারপরে এসছে হলো তোমার এই সাই এক্স টি, তারপরে এখানে বাকি এখানে আসলে তেমন কিছুই আসে না, শুধু ইকুয়েশনের মধ্যে কিছু রূপ পরিবর্তন হয়েছে, যে এখানে একটা কনস্ট্যান্ট আসছে, এখানে একটা মানে এটাও একটা কনস্ট্যান্ট এসছে। সো এগেইন এই জিনিসটাকে একটু জটিল হয়ে গিয়েছে এই কারণে, এটার ইকুয়েশন লেখার কারণে। এটা হচ্ছে যখন তোমার এখানে আমার মূলত কয়টা ভ্যারিয়েবল ধরা হয়েছে, আমি যদি একটু খেয়াল করি এখানে কিন্তু দুইটা ভ্যারিয়েবল ধরা হয়েছে, একটা হলো এক্স আর একটা হলো টি। মানে এক্সটা হচ্ছে ফর পজিশন, টিটা হচ্ছে ফর টাইম। সো এই ধরনের যে কোনো একটা কাজ করতে গেলে এমনিতেই ইকুয়েশনে আমাদের লক্ষ্য থাকে যে কোনো একটা বিষয়ের বা দুইটা বিষয় সিদ্ধান্তে আসার, সেখানে যদি ভ্যারিয়েবলটাই হয়ে যায় একটা ডাবল এন্ডেড ভ্যারিয়েবল, তখন এই ধরনের একটা প্ল্যাটফর্মে কাজ করা আসলে খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, তখন একটা ইস্যু আসে ম্যাথমেটিক্যাল, যেটাকে বলা হয় সেপারেশন অফ ভ্যারিয়েবল। তো এখানে নর্মালি আমরা সচরাচর আমাদের আগের সময়গুলোতে আমরা সেপারেশন ভ্যারিয়েবলের যদি কনসেপ্টটা ব্যবহার করি, তাতে তোমাদের কি খেয়াল আছে আমরা ইকুয়েশনে কাকে বেশি ফোকাস করি? নর্মালি যে কোনো ভ্যারিয়েবল গুলোর ভিতরে সময় এবং পজিশন যখন কোনো ভ্যারিয়েবল নির্ভর একটা ইকুয়েশন হয়, আগেরও যখন আমরা ইকুয়েশন করেছি, তাতে আমরা কোন ডোমেইন থেকে কোন ডোমেইনে মুভ করি, কারো খেয়াল আছে? যেমন আমি যদি বলি এখানে, তোমাদের কি মনে আছে কিনা ফুরিয়ার সিরিজের মূল আসপেক্টটা কি খেয়াল আছে? স্যার এটা হচ্ছে আমরা যে কোনো একটা কন্টিনিউয়াস ওয়েভকে হচ্ছে আমরা মানে ডিসক্রিট কিছু ফ্রিকোয়েন্সিতে হচ্ছে আমরা মানে কনভার্ট করতে পারি সিরিজ আকারে। তোমরা কি সবাই একমত? হুম। বাকিরা এনি আদার? মাইনাস স্যার ওই যে কম্বিনেশন। আচ্ছা, তাহলে এই জায়গাটা একটু সবাই এটাও একটু দেখবা, কারণ আমাদের তো অনেক জায়গায় পড়ে আসছে নাকি, অনেক জায়গায় পড়তে হয়েছে না, ম্যাথে ছিল, ফিজিক্সে ছিল, তারপর সিগন্যালে ছিল, বহুত জায়গায় ছিল, তাই না? নাকি ছিল তো? জি স্যার। হ্যাঁ, তাহলে জিনিসটা হচ্ছে যে আহ, ও যেটা বলেছে কন্টিনিউয়াসলি কতগুলো ডিসক্রিট,
কথাটা আসলে মোটেও সঠিক নয়, এদিক থেকে আমাকে বলতে হচ্ছে। এটা হয়তো কনসেপ্ট ওয়াইজ হয়তো যেটা ও বলতে চাইছে সেটা আসলে অন্য কিছু মিন করছে। যাই হোক, তারপরে উত্তর দিয়েছে, বাকিরা তো দিচ্ছ না। তো স্যার ওই যে সাইনোসয়েডস এর সামেশন স্যার। হ্যাঁ, মানে মূল জায়গাটা আসলে ওখান থেকে শুরু না। মূল জায়গাটা হচ্ছে তুমি এরকম একটা সিগন্যালকে হাউ ইউ অ্যাকচুয়ালি এক্সপ্লেইন। তুমি যদি বলো, ধরো এই ধরনের ন্যাচারাল যে কোনো অ্যানালাইজ সিগন্যাল, বেস ব্যান্ড যে কোনো সিগন্যাল, ধরো এই যে এরকম একটা সিগন্যাল, তুমি এটা থেকে কি বুঝবে আমাকে বলো, এটা থেকে কি বুঝলা? এটা থেকে এটার মধ্যে বুঝার কিছু আছে? মানে এটা কি বুঝছো? দেখতে পাচ্ছ আমার এই হিবিজিবি স্যার পাহাড়? দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। এটা কি বুঝলা? এটা দিয়ে কি বোঝা গেল? এটা একটা সিগন্যাল, এতটুকু তো মাথায় আসছে। এটা একটা হয় স্পিচ সিগন্যাল বা কিছু একটা সিগন্যাল হয়েছে আর কি, একটা জায়গা থেকে একটা জায়গায় রিসিভ করার মাধ্যমে তুমি, এবং স্ক্রিনে দেখার কারণে সিগন্যাল কি দেখা যায়? মানে আমি এই যে কথা বলছি দেখা যায়? দেখা যায় না তো। তুমি এটা অসিলোস্কোপে নিয়ে যাও, তখন তুমি দেখতে পাবে নাকি? অথবা তোমার পিসিতে যদি ইয়ে থাকে, ওই যেটা কি বলে, ওই যে ইকুয়ালাইজার আছে না, সাউন্ড ইকুয়ালাইজার, জি স্যার। ওইটাতে থাকলে আমি বুঝতে পারবো ও ছাত্র কথা বলছে, তাহলে ওই কথা অনুযায়ী তোমার প্রত্যেকটা বিট ওই জায়গায় দেয়। তার মানে হচ্ছে আমার এই যে একটা সিগন্যাল, এখন এটা আসছে, এটাকে এখন আমার অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসটা করার শুরুটা কি হবে? এখন এটার ভিতরে যেটা হচ্ছে, মানে আমাদের সিগন্যালের যে কিছু ভাষা আছে, সেই ভাষাগত কিছু অবস্থান হচ্ছে যে তোমার সিগন্যালের দুইটা বৈশিষ্ট্য ক্যাটাগরি হয়। একটা ক্যাটাগরি হচ্ছে পেরিওডিক, আর একটা হলো অ্যাপেরিওডিক। তো সচরাচর ভাবে যে কোনো কাজ করলে সহজ কোনটা? পেরিওডিক না? এটা তো ন্যাচারাল, চিন্তা ভাবনাটা সহজ হয়ে যায় নাকি? জি স্যার। আমাদের যে 50 হার্জ সিগন্যাল, তোমার কি মনে হয় এটা অ্যাপেরিওডিক সিগন্যাল? 50 হার্জ কেন? হার্জ মানে কি? হার্জ মানে তো স্যার হচ্ছে মানে একটা হার্জ মানে এটা তো একটা নির্দিষ্ট টাইম পর পর তো রিপিট হচ্ছে। রাইট। এই ইয়ের মানে আমি জিজ্ঞেস করছি, রায়হানের কি মোটামুটি, রায়হান উত্তর দিলে কিন্তু আমরা টের পাই, বাকিরা কি টের পাচ্ছ? জি স্যার। বলো তো কিভাবে? স্যার এটা সাউন্ড হয় স্যার। আমি তো হেলিকপ্টারে উঠে যাই যখন মনে হয় হেলিকপ্টার ইয়ের কানেক্টিং পয়েন্টটা কি তুমি দেখবে রায়হান? রায়হান কি আছো? জি স্যার, এটা আসলে আমার মাইক্রোফোনটাতে একটা মানে এডিশনাল নয়েজ আসতেছে কই থেকে আমি হ্যাঁ, আসলে বুঝতেছি না। হ্যাঁ, অনেক বিশাল একটা নয়েজ, একটু চেক করে দেখবে। মানে অনেক বিশাল বলতে একটু বেশ কানে লাগছে আর কি। তুমি উত্তর দিও, তাই বলে তুমি থেমে যেও না, ওটা কোনো সমস্যা না, বাট দেখো যে একটা ইয়া হয় কিনা। তো এখানে যেটা হচ্ছে যে তোমার ওই আমরা এই যে 1 সেকেন্ডে যে 50টা সাইকেল, কথাটা তো এটা নাকি? ইন 1 সেকেন্ড 50 সাইকেল। তো এইটা লাইফটা তো স্মুথ হতো না যদি এই 50টা সাইকেল না বলে যদি বলতাম 50টা ওয়েভ হইতো। তোমার মনে হয় লাইফটা তো স্মুথ হইতো? ওটা স্মুথ হতো না, তাই না? কারণ আমাদের পুরো সবগুলো ডিভাইস, যারা এসি কাজ যত ডিভাইস, এগুলি সবই কি এই সাইকেলের জন্য প্রস্তুত করে না? এই যে তোমার বাসা যা আছে স্যার 50 ইয়ার্স এর জন্য। 50 হার্জ, এখন তোমার মনে হয় যে 50 হার্জ আর 60 হার্জ দুটো এক জিনিস? না না স্যার, এটাও পরে দেখবা, এটাও পরে দেখবা, এটাও একটা প্রশ্ন আছে, পিজিসিবি একটা প্রশ্ন আছে, এটা আমি ভুলে যাই। যে 50 হার্জ থেকে যখন 60 হার্জে যাওয়া হয় তখন ভোল্টেজ রেটিং কেন বাড়ানো হয় দেখছো? 50 হার্জে যে একটা মেশিনের রেটিং, মানে তোমার 220 থেকে 230, আর ওইদিকে হচ্ছে 240, 230 থেকে 240, এরকম আমি ভুলে গেছি। মানে তুমি যখন যে হার্জে চালাবা তখন সেটা রেটিং, মানে 2 হার্জে সে কাজ করতে পারে, কোনো প্রবলেম নেই, বাট তার ভোল্টেজ রেটিং ডাজন্ট রিমেইন সেম। তার মানে এখানে সেম চেঞ্জ হয়ে যাচ্ছে একটা মেশিনের জন্য। Then what about when you are talking about in the grid frequency? Then definitely the whole situation is a total different one, isn't it? কারণ তোমার ওখানে তুমি গ্রিড ফ্রিকোয়েন্সিতে 50,000 থেকে 60 হার্জ নিবা। নরমালি আমাদের গ্রিড ফ্রিকোয়েন্সি কি 50 হার্জ থেকে 60 হার্জ অ্যাবজর্ব করতে পারে? সোহান, না স্যার। সোহান কোথায়? জি স্যার। হ্যাঁ, কত হার্জ নিতে পারে? স্যার কোশ্চেনটা যদি আবার একটু বলতেন। মানে 50 হার্জের পরে কত হার্জ আমরা অ্যালাউ করতে পারি আমাদের গ্রিডের ক্ষেত্রে? 60। কত? 60 স্যার। মানে গ্রিডের ক্ষেত্রে আমরা কত হার্জ পর্যন্ত অ্যালাউ করতে পারি? মানে what amount of deviation we can allow for our grid to remain stable? 150 হার্জ। না, আমি বলছি, প্রশ্নটা আবার বোঝার চেষ্টা করো। আমাদের গ্রিডের ফ্রিকোয়েন্সি কত? 50 স্যার। 50 স্যার, 50 স্যার। হ্যাঁ, তাহলে এখন 50 হার্জ কি মানে, মানে যেদিন থেকে জন্ম নিয়েছে আর সেই পর্যন্ত আজ পর্যন্ত 50 কি, বিষয়টা কি এরকম?
মানে ওর মধ্যে গিয়ে 3% পর্যন্ত কনসিডার করা মানে তাহলে সেটা মানে কতটুকু পর্যন্ত সে অ্যালাউ করতে পারে? স্যার স্যার 41.5 থেকে যে 58 পয়েন্ট সামথিং মানে প্লাস মাইনাস 3% একটা এরকম রোল ছিল 41.8 থেকে 58 পয়েন্ট সামথিং। জি স্যার এটা সোহান তোর পারার কথা। সোহান, তোমাকে আবার আমার গ্রেডটা আবার পকেটে নিয়ে আসতে হবে তোমার। তুই তো এই পেজ পেয়েছিলে, আমি এত আলোচনা করলাম এটার উপরে ক্লাস ধরে। এটাকে বলা হয় তোমার বিটিই এর তোমার আমাদের গ্রিডের যে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে হাইলি স্টেবল। মানে পৃথিবীর বুকে যদি কোনো কিছু সবচেয়ে স্টেবল থাকতে হয় তার মধ্যে হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং এর সাইড থেকে তার মধ্যে একটা হলো ফ্রিকোয়েন্সি, আর কিছু না, শুধু ফ্রিকোয়েন্সি। এখানে যেটা হচ্ছে মানে সবচেয়ে স্টেবল গ্রিড হচ্ছে ইউরোপিয়ান গ্রিড, তার মধ্যে একটা মানে ইউরোপিয়ান গ্রিড, নট কোন দেশের গ্রিড। গ্রিড তো আমরা বুঝি না, গ্রিড আসলে একটা বায়বীয় জিনিস, মানে যেখানে সব কানেক্টেড থাকে। সো এই কানেকশনের জায়গায় সবার যেখানে মোটামুটি সেন্ট্রাল কানেকশন তৈরি হয়, সেখানে আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে এখন পর্যন্ত আপডেটেড যে বিষয়, সেটা হলো 49.5 থেকে তোমার 50.5 বা 51 পর্যন্ত উঠে, কিন্তু বাস্তবে তারা এটা লুকায় অনেকগুলো কারণে। এটা আমি শুনলাম। তো যাই হোক, এটা দেখানো চাই না যে আমরা চাই যে আমরা দেখতে আমরা আসলে স্টেবল। এনএলডিসি তে তোমার 50 হার্জি থাকে অলওয়েজ, তো সচরাচর যদি উঠতে পারে তাহলে 0.05%, 49.5। আর তোমরা যেটা বলেছো 41 যদি হয়, তাহলে আমরা আর কোনোদিন গ্রিডকে খুঁজে পাবো না সচরাচর। মানে যদি এই পর্যায়ে উঠে, সর্বশেষ তোমার বাংলাদেশে যে বিদ্যুৎ ঘাটতি হয়েছিল কত সালের সোহান, বিদ্যুৎ যে বিভ্রাট মানে জাতীয় গ্রিডে, স্যার ব্ল্যাকআউট যেটা হয়েছিল স্যার 2014 সালে কত তারিখে? 1 নভেম্বর মেবি স্যার। 5 নভেম্বর। কিছু জিনিস আমাদের অবশ্যই যেটা মনে রাখতে হবে, আমরা শুধুমাত্র স্বাধীনতা দিবস কবে এটা যেমন জানতে চাই, আমাদের দেশ কবে স্বাধীন হয়েছে সেটাও যেমন 71 বলে ফেলি, তো সেদিক থেকে তো তোমার গ্রিডের কবে বিপর্যয় হয়েছে এটা কি জানা উচিত না উচিত না? অবশ্যই উচিত। এগুলো সচেতনতার অন্তর্ভুক্ত। মানে বিং এন ইঞ্জিনিয়ার তুমি এগুলোর ব্যাপারে তথ্য রাখো। একটা পেপারে যখন আসবে যে এত মেগাওয়াট কয়লা উদ্বোধন, মানে এত মেগাওয়াট একটা পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে, আর ওইদিকে হচ্ছে তোমার ওই একজন নায়ক বা একজন নায়িকার মানে তার এই সদ্য ডিভোর্স হয়ে তাদের তৃতীয় পঞ্চম বিবাহ চলছে, ঠিক আছে, তুমি ওইটা সংবাদ যেমন পড়ছো সংবাদের হিসাবে, তুমি কয়দিন লাস্ট পড়ছিলা যে এত মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হচ্ছে, ওইটার ভিতরে কি লেখা আছে? ওটার ভিতরে কি লেখা আছে এটা জানাটা এই জন্য জরুরি যে তুমি দেখলা যে এই জায়গাটায় যে এখানে এই বিদ্যুৎ কেন্দ্রটা উদ্বোধন করতেছে এবং এটার ফুয়েলটা হচ্ছে তোমার মানে তেল, যেখানে ওইখানে অ্যাভেইলেবল হচ্ছে কয়লা, মানে ওইখানে নিজেদের উৎপাদন কয়লা আছে বাট চলতেছে তেল দিয়ে, তাহলে কি সমস্যা আছে না? নাই, আছে তো। নিজেদের থাকার পর ওখানে এত অ্যাভেইলেবল সোর্স থাকার পর সেই কেন তোমার ওইটা কয়লা ব্যবহার করা হচ্ছে না, এবং সেই কয়লাও নেওয়া হয়নি, নেওয়া হচ্ছে আবার বাহির থেকে। তাহলে প্রশ্ন হচ্ছে সমস্যাটা কোথায়? তাহলে তুমি তার আগের সংবাদগুলো খুঁজতে দেখবা যে ওখানে কয়লা উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে বিং এন ইঞ্জিনিয়ার তুমি এটার ব্যাপারে অবগত থাকার কথা, মানে এই বিষয়ে যে আসলে দেশের ভিতরে কি ঘটছে, আমাদের বিদ্যুৎ ব্যবস্থা কি হচ্ছে। তো এই বিষয়গুলোতে তোমাদের খেয়াল রাখতে হবে। তো আমি যাই বলছিলাম যে এগুলো হচ্ছে আমাদের জ্ঞানের অন্তর্ভুক্ত, যে অবশ্যই জানতে হবে যে ফ্রিকোয়েন্সি বিষয়টা। যেমন বলতে পারো স্যার সলিড, অবশ্যই বিং এন ট্রিপল ইঞ্জিনিয়ার তুমি কেন জানবো না গ্রিড ফ্রিকোয়েন্সির বিষয়টা? এটা কি তোমার জানার বিষয় না? তুমি একটা দেশে বিদ্যুৎ ব্যবহার করছো, তুমি একজন ট্রিপল ইঞ্জিনিয়ার, এটা আমাদের জানার কথা না? অবশ্যই জানার কথা। হয়তোবা শিক্ষক বলেন নাই বা আমরা বলি নাই, সবকিছু মিলে একটা ব্যর্থতার অবস্থান তৈরি হচ্ছে। বাট বিং এন ইঞ্জিনিয়ার তোমার তো আসলে ট্রিপলির বিষয়ে পাওয়ারের ব্যাপারে একটা মিনিমাম অবশ্যই পরিষ্কার থাকতে হবে, তাই নয় কি? এবং দিন শেষে আমাদের যারা ইঞ্জিনিয়াররা বের হয় তাদের একটা বড় অংশ কোথায় এমপ্লয়েড? সারা পৃথিবীর বিদ্যুৎ ব্যবস্থার সাথে এমপ্লয়েড, তাই নয় কি? জি স্যার। জি স্যার নাকি ভুল বললাম? তোমাদের যারা বের হয়েছে গত ব্যাচের তাদের একটু পরিসংখ্যান নিয়ত যদি মনে হয়। আমি পরিসংখ্যান নিয়েছি অনেকবারই আমার পরিসংখ্যান নেওয়া হয়েছে, একবার দুইবার না, অসংখ্যবার, অসংখ্য অ্যালামনাইদের পরিসংখ্যান নেওয়া হয়েছে তারা কোথায় মূলত কাজ করে এবং যারা অনেক হাই প্রোফাইলে আছে তারা কোথায় কাজ করে। তোমাদের অনেক অনেক হাই প্রোফাইল একজন যিনি আছেন বাহিরে, মানে এখন পর্যন্ত এডুকেশন পিএইচডি সব দিক থেকে উনিও এখন আছেন হলো এই গবেষণা নিয়ে, উনি রিলে নিয়ে কাজ করেন, ঠিক আছে, মানে আমেরিকাতে আছেন তোমাদের যে কয়জন। তারপর আরেকজনও আছেন, উনিও
মানে এই বিদ্যুৎ ব্যবস্থাপনারই কোনো একটা বিষয় নিয়ে কাজ করতেছেন। আমি কথার কথা বলছি যে আসলে যাবেটা কোথায়? সভাপতি ত্রিপলিদের মূল জায়গাটা হচ্ছে পাওয়ার। হ্যাঁ, মানে তোমার এই রিলেভেন্ট হতে আরো আশেপাশে এটা জগৎটাও অনেক বড়। পাওয়ার মানে শুধুমাত্র তার জোড়া দেওয়া না, পাওয়ার মানে এখানে অনেক কিছু আছে, মেশিন লার্নিং অনেক কিছু আছে। বাট ওভারঅল আমি কথা বলছি আর কি, যে ক্ষেত্রটা। তো যাই হোক, এই জন্য বললাম যে এইসব বিষয় তোমরা যখনই যেখানে যা পাবা, মনে করো না যে আমি আসলে ব্যাচেলর পড়ছো মানে তুমি শুধু একটা ট্রিপলি একটা বিষয় কমপ্লিট করছো, দ্যাটস ইট। তুমি আসলে কিছুই, আমরা আসলে তেমন কিছুই জানি না। মানে এমন না যে বাস্তব জগৎ সম্পর্কে আমাদের একটা বেসলাইন তৈরি হয়েছে। এখন সামনে দেখতে হবে আমাদের অপরচুনিটি কোথায়। সেটা যদি তোমার একটা বিল্ডিং ডেভেলপ করতে হয় তাহলে সেটাও হইতে পারে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জাস্ট তোমার একটা কনফিডেন্স লাইন আপ তৈরি হয়েছে এই 4 বছরে আসা যাওয়ার মাধ্যমে। এমন না যে তুমি এখানে কোনো বিষয়ে অতিরিক্ত মাত্রায় অনেক বিষয় কোনো জায়গায় জ্ঞান আহরণ করে ফেলছো কোনো একটা বিশেষ জায়গায়, সেটা পাওয়ার হোক, সেটা ডিভাইস হোক, সেটা ইমেজ, যে কোনো বিষয় না, তুমি সব বিষয়ে একটা ব্লেন্ডেড একটা অবস্থা জেনেছো। এবং সেই জানার মধ্যেও কি আছে, সেই জানার মধ্যে একটা অসংখ্য গলদ রয়ে গেছে। সেই জানাটা যদি এরকম হতো যে না, আমরা যে ম্যাথমেটিক্স শিখে আসছি বা ফিজিক্সে যে লাইন আপগুলো শিখেছি এটা মোটামুটি একটা লেভেলে পরিষ্কার, এখন শুধু একবার দেখলেই হচ্ছে, মোটেও ব্যাপারটা এরকম না, মোটেও বিষয়টা এরকম না। এখন ওই জিনিসটাও আবার পড়ে আবার ওটার ভেতরে দেখতে হচ্ছে প্রতিবার ঢুকে যে আসলে ঘটনাটা কি ছিল। ঠিক আছে, তো এই জন্য আমাদের এটা শুধু তোমাদের কথা বলছি না, এটা এজ এ হোল আমাদের আগে এই বিষয়টা এইভাবে ছিল না। মানে আগেও যারা আমরা গ্রাজুয়েট বা আমাদের সময় যারা বের হতো আমাদের সময়, তাদের একটা বড় অংশেরই একটা বড় জায়গা ফিজিক্স সম্পর্কে, ম্যাথ সম্পর্কে, তোমার বায়োলজি সম্পর্কেও ভালো একটা পরিচ্ছন্ন ধারণা ছিল। ঠিক আছে, বায়োলজি সম্পর্কে একটা ভালো ধারণা ছিল। বায়োলজি সম্পর্কে, আমি বায়োলজির কথা বলছি, যারা আমাদের ট্রিপলি যে তাদের বায়োলজি সম্পর্কে কেন, যারা তারা তখন তারা ইন্টারমিডিয়েট যেটুকু বায়োলজি পড়ে আসছে এই ব্যাপারে তখন তারা খুব ভালো পড়াশোনা করে আসছে। ঠিক আছে, সো বায়োলজিক্যাল কোনো টার্ম আসলেও, মানে আমার পার্সোনালি বায়োলজির প্রতি একটা অসম্ভব ভালোবাসা ছিল, কারণ বায়োলজি তো যখন আমরা পড়ে আসছি ডাক্তার হওয়ার কথা ছিল। তো সেই জন্য যেটা হয়, কোনো এখন বায়োলজিক্যাল টার্ম আসলেও এমন না যে ঘাবড়ে যাই, এবং সেটা আমি মানে দেখি গুগল করে, তারপর দেখে তারপরে জিজ্ঞেস করি যেটা এরকম হয়ে তো এরকম হওয়ার কথা ছিল না। তো এই জন্য বললাম এটা সাধারণভাবে ছিল সবার ভিতরেই। ঠিক আছে, সো আমাদের এখন যেটা হচ্ছে যে ওই জায়গাটাই মিসিং, অ্যাজ এ হোল টোটালটাই মিসিং। আশা করছি এগুলোর ব্যাপার তোমরা বের হয়ে যাচ্ছ। তোমরা এই জায়গাগুলোকে আস্তে আস্তে জোড়া দিতে হবে, কোনো অপশন নাই, কোনো অপশন নাই যে তুমি অজ্ঞতা রেখে তুমি ভাবতেছো যে চেয়ারের বড় হাইটে যাবা। ইজ দ্যাট পসিবল বাই এনি রিজন? ইভেন বাই করাপশন, ইফ সামওয়ান মুভস বাই হুক অর ক্রুক, তাকে সেই জায়গাটা গিয়েও তাকে সেটা আহরণ করতে হচ্ছে, কোনো অপশন নাই ওই জায়গাটা থাকার। বোঝা গিয়েছে কি বললাম? মানে জি কোনো একটা, তুমি তোমার ভিতরে বা আমার ভিতরে অজ্ঞতা রেখে কোনো একটা জায়গায় আমি একটা জনগোষ্ঠীকে মানে মেইনটেইন করব, আর আমাদের অবস্থান হচ্ছে ট্রিপল ইঞ্জিনিয়ার, এটা অসম্ভব। এটা তোমরা ভুলেও পাইবো না, মানে ভুলেও ভেবো না যে এতগুলা গলদ মাথায় রেখে আমার ভেতরে মানে এই পরিমাণ দুর্বলতা রেখে ইঞ্জিনিয়ারে কিছু শিখলাম না, বা এখন যে সুযোগ আছে সেটা জানলাম না, অথচ আমি কল্পনা করছি যে এই হাইটে গিয়ে আমি এই জায়গাটায় আমার আন্ডারে অনেকগুলো মানুষ কাজ করবে, আমি তাদেরকে ওইখানে গিয়ে আমি এটা শিখে নেবো কোনো না কোনো হবে না। যেটুকু সময় আছে ওই জায়গায় তোমাকে আগে ক্ল্যারিফাই করে নিতে হবে যে আমাকে এই জায়গাটা আমার একটা স্থির অবস্থানে আসতে হবে। অ্যাকচুয়ালি আই নো এবং আই লার্ন বাই দিস টাইম। ঠিক আছে, আই ডেভেলপ দিস স্কিল ইন মাই সেলফ। তাহলে তুমি তুমি তোমার এই জ্ঞান বা তোমার ওই জায়গার দক্ষতা তুমি কাউকে মানে কাউকে তুমি তুমি অ্যাসাইন করতে পারবে। ঠিক আছে, তখন তুমি চিন্তা করতে পারো ওই ধরনের একটা পজিশন, যে ধরনের পজিশন আমরা সবাই কল্পনা করে থাকি। ঠিক আছে, তো ওইটার জন্য কষ্ট করতে হবে, এবং ওটার জন্য এখনো পড়াশোনার অনেক ধাপ আছে যেগুলা এখনো বলবো যে পড়াশোনা তুমি থিওরি চাইলে কি প্র্যাকটিক্যাল করো, সবাই বলে প্র্যাকটিক্যাল না, প্র্যাকটিক্যাল আগে না, আগে প্র্যাকটিক্যাল না। হ্যাঁ, অনেক সময় হয় প্র্যাকটিক্যাল কাজ করতে করতে লার্নিং হয়, বাট সেটাও অনেক কষ্টের মাধ্যমে হয়। ঠিক আছে, সো আগে যদি তোমার থিওরির জায়গাটাও যদি একটা লেভেলে পরিষ্কার থাকে, অনেকের অনেক কনফিডেন্সের কারণে প্র্যাকটিক্যালি তাদের অ্যাডাপ্ট করতে খুব কম সময় লাগছে। এই ধরনের এক্সাম্পল আমার কাছে ভুরি ভুরি, যারা যারা প্র্যাকটিক্যালি কাজ করে তাদের সাথে যখন কথা বলি, তাদের কনফিডেন্সটা গ্রো করছে থিওরিটিক্যালি, তার আগে থিওরিটিক্যালি তাদের সেই কনফিডেন্সটা ছিল, এবং প্র্যাকটিক্যালি তারা দেখার পর সেটা বোঝার পর তাদের যে যোগ্যতা তৈরি হয়েছে এটা মানে মানে আনডিনায়েবল, এটা আনডিনায়েবল। ঠিক আছে, এবং এরকম কিছু ছেলে আমাদের এখন ট্রিপলির ভেতরে আছে, এবং ইউএপির বেশ কিছু গ্রাজুয়েট, মানে তাদের ব্যাপারে চেষ্টা করছি তাদেরকে তোমাদের ফ্রন্ট লাইনে আনার, যে তারা যে কোনো জায়গায় যখন টিম লিড দেয়, তাদের এখন একটা বাস্তবতা যে তাদের সামনে আসলে বুয়েটরা বা আশেপাশে যারা বিভিন্ন ভার্সিটি, তারাও ধরো আসলে অনেক ক্ষেত্রে পাত্তা পায় না। সত্যকার অর্থে এটা গল্পের কথা না, হ্যাঁ এটা গল্প কথা, বিকজ অফ দ্য কনফিডেন্স, বিকজ থিওরিটিক্যালি তোমার একটা দুর্বলতা ছিল, বাকিটা প্র্যাকটিক্যালি দেখে এবং ওই জায়গাটা তারা দিনের পর দিন পরিশ্রম করেছে, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, তাহলে কেন হবে না? তো আশা করছি এই জায়গাগুলোতে তোমরা আস্তে আস্তে, সময় শেষের দিকে, বাট সময় শেষ হলো, তোমরা এখনো লার্নিং স্টেজে, তোমরা এখনো যেই জায়গাগুলোতে তোমাদের লুপ হল এগুলা বের করে করে সাবজেক্ট ধরে ধরে সেই জায়গাগুলোকে মানে ঝালাই করো,
লেট বলে কোনো শব্দ নাই। লেট কি, তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করো নাই, জাস্ট তোমরা এখন নতুন একটা ফেজ যাবা, তোমাদের এখনো বেশ সামনে একটা বড় সময় বাকি। কিন্তু এই যে প্রস্তুতিগুলা নেওয়া হয় না, বা এই যে একটা ঢিলামি, এইটা যে কবে কেটে উঠবে এটা আমি জানি না। এটা কারো কারো ক্ষেত্রে মানে মানে 5-7 বছর কিছু হয় না, যাদের অবস্থা এরকম। ঠিক আছে, সো আশা করছি এই জায়গাগুলোতে তোমরা চেক আউট দিবা। ঠিক আছে, তো যাই হোক, যে জায়গাতে গেলাম যে গ্রিড ফ্রিকোয়েন্সির কথা বলছিলাম, যে এটা স্বাভাবিকভাবে আমাদের সবার জানার কথা, বিং এন স্টুডেন্ট অফ ট্রিপলি, সবাই। আমাদের সর্বশেষ যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা 46.7 46.8 এই ধরনের একটা ফ্রিকোয়েন্সিতে নেমে আসছিল। এটা বলি নাই সোহান, প্রথম ক্লাসে বলেছিলাম, প্রথম জি, এক দুই স্যার। ক্লাস, এক দফা না, আমি কয়েক দফা বলেছি। এবং এই দুর্ঘটনা কোথায় ছিল এটা জিজ্ঞেস করে অনেক ভাইবাদের, কোথায় ছিল? স্যার ভেড়ামারাতে ছিল। স্যার কুষ্টিয়া ভেড়ামারা স্যার। কুষ্টিয়ার ভেড়ামারা। এবং এটা একমাত্র বিদ্যুৎ কেন্দ্র, এটার পার্থক্যটা কোথায়? এটা একমাত্র বিদ্যুৎ কেন্দ্র পুরো বাংলাদেশের ভিতরে, মানে কোন দিক থেকে ব্যতিক্রম? স্যার ভারতের সাথে আর কি কানেক্টেড আছে, ভারত থেকে আসছে স্যার বিদ্যুৎ আমদানি করা হয়। এটা ডিসি। হ্যাঁ, এটা একটা বিষয়। আরেকটা বিষয় কি, এই যে মাত্র ভদ্রলোক বলে, এটা কি বললা? স্যার ডিস মানে শুধু ডিসি বললে তো ঠিক হচ্ছে না, শুধু ডিসি বললে ঠিক হবে না। ডিসি তো বলতে তোমার ব্যাটারির দিকে চলে গেলাম, মোবাইলের ব্যাটারি। ডিসি লাইন, ডিসি ট্রান্সমিশন লাইন। না না, হ্যাঁ ঠিক আছে, ডিসি ট্রান্সমিশন বলে নাকি এইচভিডিসি বলে, শব্দটা হচ্ছে এইচভিডিসি বলতে হবে সাথে সাথে। কারণ ট্রান্সমিশন লাইন বললেই সেটা ডিসি থাকলে, হ্যাঁ ডিসি ট্রান্সমিশন লাইন কথা ঠিক আছে, এটা আমি অস্বীকার করছি না, যেটা ভুল বললেও ঠিক হবে না, কিন্তু কথাটা আরো যুক্তিযুক্ত হবে যখন তুমি এটাকে এইচভিডিসি বলবা। লাইনটাই হচ্ছে এইচভিডিসি, হাই ভোল্টেজ হতে হবে, ডিসি এবং হাই ভোল্টেজ দুটো পাশাপাশি, বোঝা গেছে? এবং এই লাইনটা একমাত্র যেটা ভারতের সাথে শেয়ার করা হয় নাকি, এই জি স্যার। কানেক্টেড। এবং এইটা কন্ট্রোল মেকানিজমটা তোমরা একটু চিন্তা করে দেখো, এই কন্ট্রোল মেকানিজমটা কাদের হাতে? তাহলে এটা দুই এন্ড থেকে, এইচভিডিসি কন্ট্রোল হয় দুই সাইড থেকে, এই দেশ থেকে হয় ওই দেশ থেকে হয়। কিন্তু এখানে যে রিপোর্টটা তৈরি হয়েছে, এবং সেই রিপোর্টটা তৈরি করেছিলেন আমাদের ইউএপির একজন স্যার, উনি যদিও এখন রূপপুরের অনেক বড় ইঞ্জিনিয়ার বাংলাদেশের, উনি যদিও এখন বাংলাদেশে নেই, উনি আছেন হলো জাপানে আছে। এই কথাটা আমি বলেছিলাম, এই একমাত্র টেকনিক্যাল রিপোর্টটা তৈরি করেছিলেন উনি সারা বাংলাদেশে। আমার জানা মতে তখন যতগুলো রিপোর্ট তৈরি হয়েছিল তার মধ্যে একমাত্র টেকনিক্যাল রিপোর্ট ছিল এই স্যার। তখন উনি এটা ইউপি তে বসেও আমাদের সাথে কথা বলছিলেন, উনি রিপোর্টটা তৈরি করেন। এবং এই রিপোর্টটা আমার ধারণা শুধু একটা বা দুটো জায়গায় পাবলিশ হয়েছিল, পরে আর কোথাও এটা দেখানো হয়নি। কারণ এটাতে সবচেয়ে বেশি দুর্বলতা চলে আসছিল, মানে যেই জায়গায় সেই জায়গায় দুর্বলতা চলে আসছিল, এবং সেই দুর্বলতাটা হচ্ছে আমাদের এন্ড থেকে না, ওইটা ওই এন্ড থেকে ছিল। ঠিক আছে, এবং ওইখানে আরো অনেক ঘটনা আছে। যে যাই হোক, মূল কথা হচ্ছে সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, কারণ ফ্রিকোয়েন্সি কমতে কমতে যখন 46.1 বা 7 চলে আসছে তখন আর হ্যান্ডেল করতে পারেনি, মানে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে দুই পাশে ব্যালেন্স থাকতে হবে একদম। নিক্তি বুঝো, নিক্তি আদালত দেখছো? আদালতের সামনে কি ঝোলে? মূর্তির হাতে ওই হ্যাঁ, দাড়ি আর পাল্লা দিয়ে কি হয় বলতো? কে বলতে পারবা যে কেন দাড়ি পাল্লা দেওয়া হয়? না, আইনের চোখে স্যার সবার সমান। আর আইন সবার জন্য সমান স্যার। আচ্ছা, হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন। হ্যাঁ, আইন সবার জন্য সমান, তো এই সমানটা কেমন? দাড়ি পাল্লা কি বলা হয়? স্যার দুই দিকে দুইটাই ব্যালেন্স থাকবে, কোনো দুইটাই। কমেও না কিছু হবে না, মানে কোনো সুযোগ না, এক চুলও কমবে না। এক্স্যাক্টলি। এবং এইটা থাকতে হবে কি, এক চুলো যদি সরে তাহলে কি হবে, একটা একদিক কি হয়ে যায়, পাল্লা এদিকে ভারী হয়ে হয়ে যাবে। ভারী হয়ে যাবে। এই জন্যই আদালতের সামনে কিন্তু পাল্লাটা ঝুলে, ওটা তোমার আলু মাপার জন্য না। এবং এই আদালত শব্দটাও আসছে মূলত আসলে আরবি শব্দ থেকে। সেটা কি শব্দ? যারা আরবি জ্ঞান রাখো, আদল থেকে আসছে, তাই না? কারণ এই দুই পাশে থাকলে কি হয়, আদল তৈরি হয়, এ থেকে আদালত আসছে। তো আদালতের সামনে তোমার এই জন্য দুইটা পাল্লা এরকম ভাবে সমানভাবে ঝুলে। তো প্রশ্ন হচ্ছে এই পাওয়ার সিস্টেমের ব্যালেন্স থেকে ঝুলানোর জন্য আমাদের যেই স্যার ক্লাস নিয়েছিলেন তখন এইবার দেখাচ্ছেন, এই যে দেখো পাল্লা দেখছো, এন্ড যদি একটু ঝুলে ডান পাশে, সবসময় যে ঝামেলা হবে তা না, কিন্তু ঝামেলা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। যখন আরো বেশি ঝুলবে তখন আর থাকবে না। তো এইটা কতটুকু ঝুলতে পারে, এইটা বাইরের ইউরোপিয়ান গ্রিড বলে 0.08%, ওরা 0.05% এখন অ্যালাউ করে না ইন্টারকানেক্টেড গ্রিডে, দিবই না। 49.8ও হবে না, সোজা হিসাব। এইটুকু করলো যে এই পাওয়ার অসিলেশন গুলো হয় এটা অ্যাবজর্ব করার মতো দরকার নেই। এটা মানে হচ্ছে পাওয়ার সিস্টেম ঝামেলা দিলাম। আর আমাদের বাংলাদেশে সেটা 49.5 ওরা অফিসিয়ালি বলে, বাট এর মাঝে মাঝে অনেক আশেপাশে ঘোরাঘুরি করে। বাট সেটা অবশ্যই 48 বা 48 যাওয়া সম্ভব না। ঠিক আছে, 48 যাওয়া সম্ভব না, তার তো তোমার গ্রিডে। আর সামনে যখন রূপপুর চলে আসবে, সামনে যখন 20টা পাওয়ার প্ল্যান্ট যেগুলো স্যাংশন করা হচ্ছে এগুলো চলে আসে, এরপর যে কি হবে, এইটার ফিলোসফি একমাত্র মানে এখানকার ইঞ্জিনিয়ার না, ওটা বলে গেছেন বড় একজন স্যার, যিনি বাইরে থেকে শুনে বলছেন যে এটা একমাত্র আল্লাহ জানেন, বা যিনি মানে উনি, এছাড়া এইটার ম্যাপ কারো কাছে নাই যে কি হবে ফ্রিকোয়েন্সি ব্যালেন্স। সো এই জন্য বললাম এটা জানাটা জরুরি, যে গ্রিড ফ্রিকোয়েন্সি। সো 50 হার্টজ মানে হচ্ছে বেসিক্যালি এটা তোমার একটা খুবই খুবই স্থিতিশীল কার্ভ, এবং এটা যদি পিরিয়ডিক না হইতো তাহলে এইসব গল্পের মধ্যে আসা যেত না, গল্পই বাদ,
মানে পুরো ফ্রিকোয়েন্সি গল্পই বাদ। বুঝতে পারছো কি বললাম? পুরো ফ্রিকোয়েন্সি গল্পই বাদ। এই যে যখন কেউ কি এটা বলতে পারবা তোমাদের এখন পর্যন্ত ইলেকট্রনিক্স জ্ঞান দিয়ে, এই যে যখন ডেভিয়েশন গুলো হচ্ছে এটার নাম কি বলছি আমরা? এই যে 50 হার্টজ থেকে যখন ডেভিয়েশন গুলো হচ্ছে, এবং 50 হার্টজ যদি তোমার এই রাউন্ডেড শেপ সাইকেল না হয়, দেন এটার ডেভিয়েশনকে কি বলা হয়? মানে একটা ওয়েভ শেপ ধরো, তার ওয়েভ শেপের মধ্যে নাই, মানে ধরো সাইনোসয়েডাল বা কজের ভিতরে নেই। আমাদের স্ট্যান্ডার্ড কি সাইন ওয়েভ নাকি? স্যার ডিস্টরশন বলি। ভাষাটা ডিস্টরশন না, ভাষাটাকে কি বলা হয়? এটা একটা লেভেল। এই ডিস্টরশন শব্দটা আসে, হ্যাঁ আমি এটা মেনে নিলাম ডিস্টরশন, এটা ট্রু। এটাকে তুমি যখন সিগন্যাল হিসেবে কনসিডার করো, নয়েজ সিগন্যাল, তখন দ্যাট ইজ কল্ড ডিস্টরশন। এগেইন ইটস ট্রু, বাট হাউ অ্যাকচুয়ালি উই মেজার, কিসের থ্রুতে আমরা মেজার করি? আমরা যখন পাওয়ারের সিগন্যাল গুলো পাঠাই, কমিউনিকেশন সিগন্যাল পাঠাই, ওয়েভের সিগন্যাল পাঠাই, তখন যেই ডিস্টরশন গুলো হয় সেটাকে মেজার করি কিসের থ্রুতে? এক একটা জায়গায় এক এক ভাবে সিগন্যালের অ্যাম্পলিটিউড থেকে আমরা দেখি যে কতটুকু অ্যাম্পলিটিউড মডুলেশন হয়েছে, বিভিন্ন ধরনের মাপ আছে। তো পাওয়ারের ক্ষেত্রে বা এই জাতীয় ক্ষেত্রে আমরা সিগন্যাল একটাকে কি বলি? আমরা এটা বলি না হারমোনিক্স জি স্যার, হারমোনিক্স। নাকি? এই তোমার পাওয়ার টিউশন ক্লাস শুরু হয়েছে? পাওয়ার টিউশন শুরু হয়েছে? পাওয়ার টিউশন শুরু হয় নাই? এটা তো পুরো কাজ পাওয়ার টিউনিক্সের, পুরো জিনিস এখানে। তো এই হারমোনিক্স, এই যে এখন তোমরা যে সিগন্যালটা দেখতে পাচ্ছ, এটা কি তোমার দেখে খুব ভালোবাসা লাগে যে এটা দেখলে মনে হয় যে এটা খুব সুস্থ একটা সিগন্যাল? না স্যার, এটার মধ্যে কিসে ভর্তি? এটাতে ভর্তি কি? এটার মধ্যে পুরো ভর্তি হারমোনিক্সে ভর্তি। হারমোনিক্স বলতে জি স্যার। হারমোনিক্সে ভর্তি। তো এই হারমোনিক্সের জ্ঞান কোত্থেকে পেলাম? এই যে হারমোনিক্স আছে বুঝলাম কেমনে? এটা তুমি ভাগ করবা কেমনে? এটা আলাদা করবা কেমনে? এটা ফুরিয়ার সাহেব যদি না বলতো, তাহলে আমাদের মানে কয়েকজন ম্যাথমেটিশিয়ানের নাম লেখা হয়, তার মধ্যে একজন লেখা হয় ফুরিয়ার। তো এই ভদ্রলোক বলে গেছেন যে যে কোনো সিগন্যালকে, মানে যে কোনো জিনিসকে তুমি মানে পিরিয়ডিক সিগন্যাল হিসেবে ব্যাখ্যা করতে পারবা, যে কোনো সিগন্যালকে। মানে এটার ভিতর কি আছে জানো? এটার ভিতরে লুকাইতে ছিল শয়ে শয়ে কত সিগন্যাল আমি জানি না, মানে অসংখ্য কিসের সমষ্টি। স্যার হারমোনিক্স এর মানে হারমোনিক্স, বাট এটা অবশ্যই কি সাইনোসয়েড, সবগুলা পিরিয়ডিক সাইনোসয়েড সবগুলা হারমোনিক্স periodic। আকারে। হ্যাঁ সবগুলা পিরিয়ডিক, সবগুলা পিরিয়ডিক সিগন্যালের সমষ্টি, তাই না? তার মানে অ্যাকচুয়ালি ইউ আর এক্সপ্লেইনিং a periodic signal in a combination of lots of periodic signal. Isn't it a big deal? অবশ্যই বিগ ডিল। তাহলে তোমার কি হয়ে গেল? তুমি একটা কোথায় চলে আসলা? এখন তুমি বলতে পারবা যখন তোমার পিরিয়ডিক হবে, তোমার পরের গল্পটা কি দাঁড়াবে? তোমার পিরিয়ড হয়ে গেল, তাহলে কি হবে এটা? তাহলে এফ এ চলে আসতে পারবা না? জি স্যার। মানে whenever you are actually classifying or whenever you are actually giving a statement of a period, then you can now tell যে actually a signal has got a frequency. তার আগ পর্যন্ত কি এতক্ষণ ফ্রিকোয়েন্সি বলতে পারছিলা? না স্যার। জি না, এতক্ষণ কোনো ফ্রিকোয়েন্সি কোনো গল্পই ছিল না। এই বাকিরা কি শুনতেছ না? আমি একাই বকবক করে যাচ্ছি। না স্যার, শুনতেছি স্যার। একাই বকবক করে যাচ্ছি। দেখ তোমাদের চেহারাও দেখি না, এই হলো বাস্তবতা। আর 2 সপ্তাহ দেখবো না, অন্ধকারে থাকবো। বাকিরা আল্লাহ ভালো জানে কবে ক্লাসে ফেরত যাই। তো মূল কথা হচ্ছে এই যে পিরিয়ডে হচ্ছে, তাহলে এই যে তোমার অসংখ্য পিরিয়ডিক সিগন্যাল। এখন প্রশ্ন হচ্ছে এই যে একটু আগে যে রায়হান বলতেছিল স্যার ডিসক্রিটের বিষয়টা এখনো আসেনি, আমরা এখনো কন্টিনিউয়াস। তার মানে এখানে এফ, F1, F2, F3, F4, F5, কত হাজার কত রকম ফ্রিকোয়েন্সি আছে আল্লাহ জানে। F2, F3, এগুলোকে সব কি বলা হয়? একটাকে বলা হয় বেস ফ্রিকোয়েন্সি, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, বাকি এগুলোকে কি বলা হয়? একটা হারমোনিক। হারমোনিক ফ্রিকোয়েন্সি, বাকি ফ্রিকোয়েন্সি গুলো হারমোনিক্স। এখন লাগবে কি লাগবে না, দ্যাট ইউ নিড টু ফাইন্ড আউট। এবং তোমরা জেনে থাকবা এটাকে থামানোর জন্য বাকি যে ব্যবস্থাপনা গ্রহণ করে এটাকে কি বলা হয়? এই যে 2F, 3F এগুলোকে থামানোর জন্য তোমার যেটা লাগবে না, তাহলে সেটা কি বলা হয়? ফিল্টার। পুরা সালমান রাজি ম্যাডাম তোমাদেরকে জীবনের উপর দিয়ে ফিল্টার পড়া শেষ করছেন, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এই পুরো ফিল্টার জগৎটা হচ্ছে ফিল্টারিং করে বসে বসে। কত রকম ফিল্টার আছে, এবং পাওয়ার সিস্টেমে কি ফিল্টার নাই? অসংখ্য ফিল্টারের সমস্যা। ঠিক আছে, তো এই কি তো এই ফিল্টার গুলো হচ্ছে তোমার বিভিন্ন, তোমরা কি জানো যে ডেল্টা ওয়াই এর ভিতরে যে এরকম একটা ঘটনা আছে যেখানে হারমোনিক্স ক্যান্সেল আউট হয়ে যায়, ডেল্টা এবং ওয়াই, যে এটা একটা কারণ। তো প্রশ্ন হচ্ছে এই ফিল্টারের একটা বড় অবদান আছে। ঠিক আছে, এই ফিল্টারিং করার জন্য তোমাকে জানতে হতে হবে আগে ফ্রিকোয়েন্সি কোনটা, তোমাকে তো আগে অ্যানালাইজ করতে হবে। তো আমরা
এই ফুরিয়ার সিরিজে এটাতে করে টাইম ডোমেইনে, ফুরিয়ার সিরিজে ফ্রিকোয়েন্সি ডোমেইন কোনটা? স্যার এই যে ট্রান্সফর্ম করলে ফুরিয়ার ট্রান্সফর্ম ওটা করলে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে যেতে পারে। এই সবই কি একজন উত্তর দিবা? স্যার টাইম ডোমেন থেকে আর কি ফ্রিকোয়েন্সি ডোমেনে গেলেই তো সেটা স্যার ফুরিয়ার। হ্যাঁ, সেটার নাম কি? সেই ডোমেনটার নাম কি? সেই ডোমেনটার নাম তো আছে একটা। আমি তো বাইরে হ্যাঁ এস ডোম ফ্রিকোয়েন্সি ডোমেন হ্যাঁ ফ্রিকোয়েন্সি ডোমেইন কথা ঠিক আছে, এগ্রিড। তো এফএফটি বলা হয়, হ্যাঁ এস ডোমেইন ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডোমেইন লাপ্লাস ডোমেইন। তো এই ডোমেইন গুলোতে যাওয়া হয় কিভাবে? টাইম ডোমেইন থেকে না? জি স্যার। স্যার বেস টাইম ডোমেন। তার মানে তুমি একটা সিগন্যালকে অবজার্ভ করতেছো ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি, এটাই তো বিষয়টা, আর তো কোনো গল্প নাই এখানে। না স্যার। তার মানে তুমি ওখান থেকে ধারণা করছো যে আমি কোন ফ্রিকোয়েন্সি দিব কোন ফ্রিকোয়েন্সি দিব না, তার মানে তুমি এখানে ফিল্টারের ব্যাপারে ধারণা নিচ্ছ। এবং পাওয়ার সিস্টেমের পাওয়ার ইলেকট্রনিক্স বাইরে পাওয়ার প্ল্যান্টে তোমার বিশাল বিশাল এরকম সাইজের তোমার ফিল্টার বসানো থাকে জাস্ট এই স্পেসিফিক ফ্রিকোয়েন্সি গুলোকে তোমার ফিল্টার আউট করার জন্য। তারপর তোমার সিগন্যালের ভিতরে যেতে হবে, তারপর তোমার রিলে কাজ করার জন্য তোমার সিগন্যালকে অ্যানালাইসিস করতে হবে, রিলে কাজ করার জন্য কোন কারেন্ট সিগন্যালকে তুমি ধরবা কোনটাকে মারবা, এটা তোমার হাই কারেন্ট যাওয়ার সময়। এরপরে হচ্ছে শুধু এখন ফ্রিকোয়েন্সি ডোমেইনে না, এখন ফ্রিকোয়েন্সি ডোমেইনে অনেকগুলা সিগন্যাল প্যারামিটার চলে আসছে। তোমার যেমন এই তোমরা কি ওয়েবলেট নিয়ে কেউ কাজ করেছো? ওয়েবলেট নিয়ে সিগন্যালটা তো ওয়েবলেটে দেখবা তোমার এই অ্যানালাইসিসটা ওইটাও ফ্রিকোয়েন্সি ডোমেইনে করে, বাট দ্যাট ইজ মোর ইমপ্রুভড ভার্সন অফ এফএফটি। মানে এফএফটি ভালো, বাট তার চেয়ে তো আরো ভালো হচ্ছে তোমার ওয়েবলেট, এরকম আরো অনেকগুলো অ্যানালাইসিস আছে। তো যাক, আমি এই জন্য বললাম যে এই গল্পটা আসছে কি যে কারণে, এই গল্পটা আসছে এই জন্য যে আমরা যেটুকু ম্যাথমেটিক্স জানি, যেখানে যা জানি, সেখানে হচ্ছে আমাদের একটা বাস্তবতা থাকতে হবে যে আমরা বিষয়টা ভিতর থেকে বুঝতে পারছি, এটার জায়গাটা ক্ল্যারিফাইড আমাদের কাছে। বুঝতে পারছো কি বললাম? জি স্যার। জি স্যার। সব বিষয় নিয়ে টানা আসতে দরকার নেই। আমার শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন আমার জীবনে কোথাও কাজে লাগবে না, সত্যি সত্যি আমার জীবনে কোথাও। তোমার লাগবে কখন জানো? তুমি যখন আসলে পিওর ফিজিক্সের কোনো বিষয় নিয়ে রিসার্চ করতে যাচ্ছ, তখন তুমি এইটা আদ্যপান্ত একেবারে সব ধরে কিভাবে ধরো, নো প্রবলেম। But as a whole, you have the idea actually how Schrodinger wave equation works and where's the application. Why do we need? Why do we need to go for the Schrodinger equation? How is it related to actually find out the behavior of electron? Again, then why we are in need of to find out the behavior electron? Because electron na janle basically we cannot explain the properties of a material, isn't it? কথা সত্য। তুমি যদি ইলেকট্রনের প্রপার্টিজ কে ইলেকট্রনের যদি আমরা যেভাবে জেনে আসছি সেটা কি in the definition of what by তোমার under the definition of what তোমার পার্টিকেল না? জি স্যার, পার্টিকেল হিসেবে তো জানি। এবং পার্টিকেল হিসেবে যখন থাকছে বেসিক্যালি উই আর অলওয়েজ ইমাজিনিং যে অ্যাকচুয়ালি তোমার ইলেকট্রন তার কক্ষপথে কোনো একটা জায়গায় সে রোটেশন করছে, তার সাথে একটা বিষয় আছে। আর যখন ইউ আর এক্সপ্লেইনিং দ্য ইলেকট্রন অন দ্য ফিল্ড অফ অন দ্য ভিউ অফ তোমার এই ওয়েভ, then the whole properties are supposed to be changed, and the whole physics of electron, whole physics of all the things are supposed to be changed, isn't it? তো এই জায়গাটা হচ্ছে তোমার দেখার বিষয়, এবং সেটাই জায়গাটা হাত দিয়েছেন যখন, তখন ব্যাপারটা নিয়ে একটা টেনশনের জগৎ শুরু হয়ে গেছে। দেখো এখানে তারপর এই আমরা যেটা বলতে চাচ্ছিলাম, দেখো আমাদের পাওয়ার সিস্টেমের পুরো ডোমেইন, আমরা কোন ডোমেইনে কাজ করছি? সোহান, যত প্রপার্টিজ যেমন ধরো ভোল্টেজ কারেন্ট, কোন ডোমেইনে কাজ করছি? ডোমেনটা কি ছিল প্রতিদিন বলছি? স্যার টাইম ডোমেন। টাইম ডোমেনে কাজ করছি না স্যার, সরি স্যার, ফ্রিকোয়েন্সি ডোমেন স্যার। হ্যাঁ ফ্রিকোয়েন্সি ডোমেন, বাট আমরা বলি ফেজর ডোমেন। ফেজর, জি স্যার, ফেজর ডোমেন। আমাদের ভোল্টেজ ছিল ফেজর, কারেন্ট ছিল ফেজর, যত ভোল্টেজ যা বাই করছি সবই ফেজর, বিকজ অ্যাঙ্গেলার কি ছিল, রিয়েল টাইমে যত বাস ভোল্টেজ, যত রিয়েল টাইম যেমন কারেন্ট, এভরিথিং ইজ ফেজর, কারণ তার কি মান আছে এবং তার একটা অ্যাঙ্গেল আছে সকল জায়গায়, সকল নোডে এটা বানানো হয়, এবং এটার জন্য জায়গায় জায়গায় কি বসানো হয়? পিএমইউ মেশিন বসানো হয়, ফেজর মেজারমেন্ট ইউনিট। তো সবই হচ্ছে তোমার ফেজর। তার মানে টাইম ডোমেনে আমরা কাজ করা আসলে কখনোই কি থাকি না, কোনো কমফোর্টেবল না, বা টাইম ডোমেন থেকে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেনে শিফট করতে হয় বা ফেজর ডোমেনে শিফট করতে হয়। সো এগেইন এখানেও যে বদল যেটা হচ্ছে, এখানেও এই টিটাকে দূর করাটা ইজি না, তখন এটাকে বলা হয় সেপারেশন অফ ভ্যারিয়েবল। উনি কাজ করছেন বা যারা ওয়েব নিয়ে কাজ করেন তারা দেখছেন যে কিভাবে করলে নরমালাইজ হয়। তখন দেখো এখানে একদিকে হচ্ছে এক্স, একদিকে হচ্ছে ফাই টি, সেপারেট করা হলো, তারপরে ফাই টি এবং এক্স টি, এবং ফাই টি কে ফাইনালি এই যে এইভাবে লেখা যায়। এটাও গাণিতিক একটা ব্যাখ্যা আছে যে কেন এটা করলো, তাদের কিছু সময় আছে, কারণ এটা রিপিটেটিভ একটা টার্ম, এবং এটাও হচ্ছে একটা রিপিটেটিভ টার্ম।
সো মানে বোথ দিস থিংস অ্যাকচুয়ালি আর সিমিলার। সো এগেইন এটাকেও রিপ্লেস করা যায় এটা দিয়ে, এটাও ইউলার্স এর মধ্যে গল্পটা আছে যে তোমার এটা সাদিকুর বইতে আছে। সো অ্যাজ এ হোল উনি কি বের করে নিয়ে আসার চেষ্টা করছেন, উনি বলতে চাচ্ছেন এটাই যে আমরা এই পুরো ইকুয়েশনটাকে বেসিক্যালি এইভাবে এক্সপ্রেস করতে পারি। আচ্ছা আমার হাতে সময় নাই, তোমরা একটু সময়ের দিকে লক্ষ্য রেখো। তো যেটা হচ্ছে যে তোমার এই যে দেখো এখানে অলরেডি উনি সেপারেট করেছেন, মানে যারা পরবর্তী ওয়েব নিয়ে সাই এক্স এবং ফাইটি দুই ভাগে ভাগ করছেন, এবং ভাগ করার পর যেটা বলতে যাচ্ছেন সেটা হলো যে আমরা ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি, যখন সেপারেশন হয়ে গেল তাতে টিটাকে এই ফাইটিটাকে, এই যে ফাইটি এখন সব জায়গায় চলে আসছে, এই যে এইভাবে ভাগ বাটোয়ারা করার কারণে এই ফাই এক্স এর সাইটিকে সব জায়গায় এরকম একটা ফাইটি চলে আসছে। এবং তাতে উনি যেটা করছেন সেটা হলো সব জায়গা থেকে এই টি কে রিমুভ করে দিলেও উনি বলতে চাচ্ছেন যে ইকুয়েশনটা দাঁড়ায়, মানে এখান থেকে যে ইকুয়েশনটা আমরা আসলে পেয়ে থাকি তাতে আসলে কোনো পরিবর্তন হয় না, ইকুয়েশনের ভেতরে আসলে কোনো পরিবর্তন হয় না। এটা জাস্ট হচ্ছে আমরা মানে ওরিয়েন্টেশন অফ দ্য হোল ইকুয়েশন ইন দ্য প্ল্যাটফর্ম অফ এক্স, এবং এটাকে বলছি আমরা তোমার পজিশন। তাতে দেখো এখন ইকুয়েশনটা মানে মোটামুটি ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হয়ে গেছে বলতে দেখো এই ডান পাশে চলে আসছে এখানে, মানে এটা ডান পাশ বাম পাশ করে তোমরা ইকুয়েশনে যদি তাকিয়ে দেখো এখানে যেমন এটা কি টোটাল এনার্জি, ইজন্ট ইট? জি স্যার। টোটাল এনার্জি। তাহলে দেখো এখানে মূলত কি আসছে, একদিকে টোটাল এনার্জি, এদিকে হচ্ছে হলো পটেনশিয়াল ফাংশন, আর এদিকে হচ্ছে তোমার তোমরা যদি একটু তাকিয়ে দেখো এটা হচ্ছে সাই এক্স, মানে আমাদের মূল যে ফাংশনটা। তো মূলত তারপর এইটাকে আর একটু ডান বাম করে এই জায়গাটা নিয়ে আসছেন আর কি, মূলত মানে এই যে ইকুয়েশনে নিয়ে আসছেন, এবং সেখানে দেখো এখানে কি নাই, টাইম নাই, এবং টাইম না থাকাতে এটা কি, এটার নাম কি হয়েছে, টাইম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে শ্রোডিঞ্জারের ইকুয়েশন না, মূলত আমরা বলি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, যেখানে কি থাকবে, যেখান থেকে আসলে উনি বলতে যাচ্ছেন একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন, একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন, এবং সেই সেকেন্ড অর্ডার ইকুয়েশনটা হচ্ছে তোমার সেকেন্ড অর্ডার যে ইকুয়েশনটা, তাতে আমরা দেখতে পাচ্ছি যেখানে টাইমের অনুপস্থিত, এবং ই মাইনাস বি, ই হচ্ছে আমার টোটাল এনার্জি, সেখান থেকে আমরা তার পটেনশিয়াল ফাংশনটাকে তোমার ডিস্ট্রাক্ট করা হচ্ছে বা সাবট্রাক্ট করা হচ্ছে। তো আমরা যদি একটু খেয়াল করি, সরি, এই যে দেখো এটা হচ্ছে একটু কালারফুল তোমার বিষয়, যে ডি স্কয়ার সাই বাই টুয়াইস এম বাই এইচ স্কয়ার ই মাইনাস ভি, সাই ই হচ্ছে টোটাল এনার্জি এবং ভি হচ্ছে পটেনশিয়াল এনার্জি, এবং এটা 1 ডাইমেনশনে 3 ডাইমেনশনে। এবং আমরা একটু তাকিয়ে দেখে খুব দ্রুতই এই জিনিসগুলো আমরা পড়েছিলাম, আমাদের ম্যাটেরিয়ালসে ছিল, যে আসলে তখন বলতে চাইলো যে আসলে সাইটা কি, মূলত সাইটা আসলে কি, সাইটা হচ্ছে কি, আমাদের কি দেখলাম, সাইটা হচ্ছে মূলত একটা আসলে ফাংশন, সোজা হিসাব, মানে ফাংশন দিয়ে, আর কিসের ফাংশন, যেখানে হচ্ছে আমরা কিসের ধারণা পাবো, তোমার ইলেকট্রনের ধারণা পাবো। ইলেকট্রন। হ্যাঁ, কি ধারণা পাচ্ছি দেখো, এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে পজিশন, আর এটা হচ্ছে টাইম। এই দুইটার রেসপেক্টে আমরা তার একটা ওয়েভ প্রপার্টি পাবো। প্রথম যে ধারণাটা পাই, যেটা আমি একটু আগে দেখছিলাম, যে এই সাইয়ের উপরে স্কোয়ার করা, একটু আগে একটা কথা বলে আসছি, আমরা যদি ওয়েবের উপরে স্কোয়ার করি তাহলে অ্যাকচুয়ালি হোয়াট উই আর গেটিং, স্যার এই লাইটের ইন্টেন্সিটি যেটা এনার্জি এটাই বলি। হ্যাঁ, ফর লাইট হচ্ছে উই আর গেটিং দ্য ইন্টেন্সিটি, মানে লেটস সে, মানে হোয়াট অ্যাবাউট ইলেকট্রন ওয়েন উই আর অ্যাকচুয়ালি স্কোয়ার, মানে স্কোয়ারিং আপ দা তোমার সাই, এখানে কি দাঁড়াচ্ছে যখন এটা স্কোয়ার করছি, খেয়াল করে দেখো ইন্টেন্সিটি ফর ওয়েভ, দেন এগেইন এইটা আমরা যখন ইলেকট্রনের কথা বলছি তখন বেসিক্যালি তার হচ্ছে প্রবাবিলিটি, মানে তার থাকার একটা অবস্থান, তুমি যখন একটা ওয়েভকে স্কোয়ার আপ করছো তখন বেসিক্যালি ওই জায়গা জুড়ে তার একটা প্রবাবিলিটি অবস্থান তৈরি হচ্ছে। প্রবাবিলিটি ইজ ইট সামথিং লাইক দ্যাট, মানে তার এক্সাক্ট, মানে প্রবাবিলিটি তার এক্সাক্ট অপোজিট ওয়ার্ডটা কি, মানে প্রবাবিলিটি শব্দের অর্থ কি, সম্ভাবনা নাকি? সম্ভাবনা, জি হ্যাঁ, সম্ভাবনা। আর ঠিক তার উল্টো বিপরীত শব্দটা কি, যে জিনিসটা নিশ্চিত, জি স্যার, নিশ্চয়ই। মানে নিশ্চিত, মানে তুমি জানো এক্স্যাক্টলি এটা। আর দীর্ঘ সময় ক্লাসিক্যাল ফিজিক্স কি বলছে ইলেকট্রনকে, তাহলে সেখানে কি দাঁড়ায়, স্যার সেখানে তো মানে আমরা জানতাম যে এটা এখানে ঘুরতেছে কক্ষপথে, বা এখানে তার বিভিন্ন অবস্থানকে স্থির করে ফেলা হয়েছে, নিশ্চিত করে ফেলা হয়েছে যে এটা এরকম।
আর সেই শব্দটাকে পুরো রিপ্লেস করা হয়েছে বিকজ অফ কোয়ান্টাম মেকানিক্স। এই পুরো জগৎটাকে করা ফেলা হয়েছে প্রবাবিলিটি, এবং যার জন্য ডিভাইসেস এর একটা বড় জায়গা হচ্ছে ডিভাইস, এই ফুল মানে সেমিকন্ডাক্টর ফিজিক্স এর পুরো জায়গাটাতে হচ্ছে হলো এইটা হচ্ছে একটা হাইলাইটিং টার্ম। বুঝা গেল সবাই? ধরতে পারছো? মানে এই প্রবাবিলিটি শব্দটার শুরুটা থেকে এই জায়গা থেকে শুরুটা। তার মানে তোমাকে কাজ করতে হবে এমন একটা বিষয়বস্তু ধরে, তোমাকে অবশ্যই লজিক্যাল ওয়েতে অ্যাপ্রোচ করতে হবে, বাট এগেইন দ্য মেইন প্ল্যাটফর্ম উইল বি যে এটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি। দিস ইজ ওয়্যার যে এটা এই জায়গা জুড়ে আছে, কিন্তু হ্যাঁ মানে একদম এইটাই না, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা বড় পরিবর্তন এই কোয়ান্টাম ফিজিক্সের মাধ্যমে প্রবাবিলিটি শব্দটা নিয়ে আসছে। আর বাকিগুলো হচ্ছে যে সায়ের আসলে নিজস্ব কোনো মিনিং নেই, এটা স্কোয়ার করতে হয়, এটা সিঙ্গেল ভ্যালুড হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে। আচ্ছা আমি সর্বশেষ, বেশি সময় নেই, আমি এই দুইটা বাক্যটা শুধু বলে শেষ করছি। সেটা হলো যে একটা হলো সিঙ্গেল ভ্যালুড আর হলো কন্টিনিউয়াস। তো সিঙ্গেল ভ্যালুড শব্দের অর্থ কি? মানে একটা ভ্যালু। তাহলে আমরা আইএক্স যখন করছি তো বেসিক্যালি এটা কিসের জন্য? এটা প্রবাবিলিটি বের করা, স্কোয়ার আপ করলে কিন্তু প্রবাবিলিটি চলে আসবে। তো প্রশ্ন হচ্ছে আমরা এই কার্ভটার দিকে যদি তাকাই, তাহলে এখানে ধরো এই পার্টিকুলার অবস্থানে ধরো কয়টা ভ্যালু পাচ্ছি? এক, স্যার তিনটা। তিনটা। তাহলে প্রবাবিলিটি হলো তিনটা। এখন জিনিস ধরো একই জিনিসের তিনটা প্রবাবল অবস্থা থাকা কি সম্ভব? মানে একই জিনিসের একই সময় না স্যার। একই সময় তিনটা জিনিস থাকা যায় না, এটা অবাস্তব গল্প হয়ে গেল। এটা হবে না, এটা হওয়ার সম্ভব না। তার মানে অবশ্যই এই জন্য এটা নট সিঙ্গেল ভ্যালুড লেখার অর্থ হচ্ছে যেটা অবশ্যই সিঙ্গেল ভ্যালুড হতে হবে। 2 নম্বর হচ্ছে এই জায়গাটায় ডট কালার দিয়ে বোঝানো হচ্ছে যে এই জায়গাটা এটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। এখানে যেটা হচ্ছে এখানে একটা ফেজে ছিল, তখন এখান থেকে আবার নতুন একটা সম্পর্ক হয়েছে, এটা হচ্ছে এটা ডিসকন্টিনিউয়াস। তো প্রশ্ন হচ্ছে ডিসকন্টিনিউয়াস যখন আমরা প্রবাবিলিটি সাইড থেকে দেখছি, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্যাট অ্যাকচুয়ালি এট সাম পয়েন্ট ইট বিকামস ফুললি অ্যাবসেন্ট, মানে দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ ইট। ইজ দ্যাট পসিবল? তুমি একটা ইলেকট্রনকে নিয়ে তুমি এক্সপ্লেন করতেছো, হঠাৎ করে তুমি তার একটা ফাংশন বের করলে যেখানে আসলে তার তার কোনো মানে কিছুই নাই, কিছু নাই মানে তার কোনো এক্সিস্টেন্স নাই। ইজ দ্যাট পসিবল যে ওই সময়ের জন্য সে গায়েব হয়ে গেল? মানে এটা কি পসিবল? মানে আপ টু নাও না স্যার। এখন আমরা জানি না, হয়তো আরো হায়ার ফিজিক্স পড়লে হয়তো হইতে পারে। যেমন ধরো তোমরা জানো যে মানে আমরা তো জানি শুধু পার্টিকেল বলতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তারপরে বিভিন্ন পজিট্রন, হাবিজাবি কতগুলো কণিকা। এর মধ্যে যেমন ধরো একটা স্পেশাল কণিকার কথা বলা হয়েছে, এটার নাম কি? যেটার জন্য নোবেল দেওয়া হয়েছিল আর বেশ আগে, আরো বেশ সময়কাল আগে, খুব রিসেন্ট, যে এইটাও আছে একটা পার্টিকেল অফ দ্য হোল অ্যাটম। হিগস বোসনের নাম শুনছো না? জি স্যার। বাকিটা শুনছো না? আমি যেটা আগে বলছি স্যার। হিগস বোসন। তো হিগস বোসনের একটা ব্যাপার কি, মানে হিগস বোসন ওই ভদ্রলোকদের নাম অনুসারে হিগস বোসন প্রত্যেকটা নাম অনুসারেই দেয়। তো একটা খুব সম্ভবত ইস্যুজ অনেকটা এরকম যে এটা সম্ভবত ম্যাসলেস, এরকম কিছু একটা প্রপার্টিজ আছে, ম্যাসলেস অনেকটা এরকম। তো এইটা খুব স্পেশাল কাইন্ড অফ তোমার একটা ফেজ, যেটা তুমি নর্মাল এক্সপেরিমেন্ট করলে পারবা না। এটাকে তোমার এটা কখন, যখন ওরা বলে থাকে যে পৃথিবী সৃষ্টির সময় এখানে তাপ, চাপ সবকিছু একটা ডিফারেন্ট ফেজ ছিল, এখানে এমন এমন পার্টিকেলের সমন্বয় ছিল যেগুলো হয়তো আমাদের এখনকার যে ফিজিক্স, আমাদের এখনকার যে ডাইমেনশন, সেটা আমাদের এই এক্সপেরিমেন্ট গুলা বা এদের সম্পর্কে জানা সম্ভব না। তখন তারা এটার জন্য একটা বিশাল সেটআপ পৃথিবীমুখী করছে। সেটআপটা কোথায়? আগে বলছিলাম এটা, মানে একটা বিশেষ ল্যাব তৈরি করছে। স্যার এই যে হাইড্রন কোলাইডার যে একটা আছে। হ্যাঁ, এটার পুরোটার নামটা কি? এটা আমার উচ্চারণ করতে খুব কষ্ট হয়, বাট এটা একটা খুব স্পেশাল টাইপ অফ ল্যাব। অনেক বিলিয়নস ডলার খরচ করে এই ল্যাবটা তৈরি করা হয়েছে জাস্ট ওই টাইমটাকে, ওই ফেজটাকে মানে তোমার ইমিটেট করার জন্য, যে এই ফেজে নিয়ে গেলে আসলে কি ধরনের পার্টিকেল থাকা সম্ভব, কি ধরনের বিষয়। এটা এখনো চলে, তারা বিভিন্ন বিষয় এসব হাবিজাবি কাজে প্রচুর টাকা খরচ করে। তো যাই হোক, এমন প্রশ্ন হলো যে এই ধরনের ঘটনা তো এখন আমরা জানি না বেসিক্যালি, যদি এরকম কোনো ঘটনা আসলে পরবর্তীতে বের হয় যে না ইলেকট্রন একটা সময় গায়েব হয়ে যাওয়ার মতো বিষয় থাকতে পারে, হইতে পারে কোনো একটা বিশাল অ্যাসপেক্ট, এখন সোফার এই ধরনের কোনো গল্প নাই। তো তাতে তোমার ইলেকট্রনকে এইভাবে ডিসকন্টিনিউয়াস দেওয়ার কোনো সুযোগ নেই, যে ইলেকট্রনের প্রবাবিলিটি এই জায়গাটায় নাই। মানে এই ডি সাই বাই ডিপি মানে হচ্ছে ওই জায়গায় পরিবর্তন জিরো হয়ে যাওয়া, মানে এখানে একটা ডিসকন্টিনিউ তৈরি হয়, এবং তাতে কি থাকবে না, তাতে হচ্ছে ওইখানে ইলেকট্রনের কোনো অবস্থান নেই, মানে ও গায়েব হয়ে গেছে। সো এটা পসিবল না। সো এই ধরনের কোনো গল্প করা যাবে না। তাহলে অবশ্যই ফাংশন হতে হবে কন্টিনিউয়াস, অবশ্যই হতে হবে সিঙ্গেল ভ্যালুড। সো এই তিনটা শব্দ কি পরিষ্কার? ফাইনাইট, সিঙ্গেল ভ্যালুড এবং কন্টিনিউয়াস। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এই ঘটনাটা থাকলে তখন আমরা শ্রোডিঞ্জারের বিষয়ে একটা ধারণা করতে পারি যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, উনি বেশ কিছু বিষয় বলতে যাচ্ছেন, সেই বিষয়গুলো সামনে আসবে। উনি মূলত এনার্জি এবং তার পটেনশিয়াল ফাংশন নিয়ে একটা আলোচনা করতে যাচ্ছেন, এবং তাতে ইলেকট্রনের সকল প্রপার্টিজ গুলো চলে আসবে, কারণ মূলগতভাবে এই দুটো জিনিস হচ্ছে ইলেকট্রনের সকল জিনিসকে নির্ধারণ করে, এবং তার সাথে হচ্ছে তার ম্যাসও তো আছে।
সেটা সত্য কথা। এবং আমাদের এই পুরো আলোচনাটা হচ্ছে কোয়ান্টামের রিলেশনে, কোয়ান্টামের যে মূল জায়গাটা, যে এনার্জি, এই যে এইচ কাট, এই এইচ কাট কোত্থেকে আসছে? এই এইচ কাট কোয়ান্টামের শুরুটা যেখান থেকে হয়েছে, তাই না? এটা কোত্থেকে? ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক থেকে, জি স্যার। হ্যাঁ, তাহলে মূল বেসলাইন করে দিয়েছে ম্যাক্স প্ল্যাঙ্ক, সেখান থেকে মূলত আলোচনাটা এসছে। সেটার উপরে বেসিস করে আমাদের এই সকল বিষয়গুলো আবর্তিত হবে, এবং আমরা আশা করছি সামনের দিনগুলোতে এইটার বাকি বিষয়গুলো যেগুলো আমরা পড়ে আসছি সেগুলো একটু রিহার্সাল করব। বাট আমরা চাচ্ছি যে প্রত্যেকটা বিষয় বা সংশ্লিষ্ট আলোচনার সাথে আমাদের এই জগৎগুলোকে রিলেট করার জন্য। তাহলে তুমি অ্যাজ এ হোল একটা গল্প দেখতে পাবা যে ফিজিক্সের শুরুটা এখানে, মাঝখানে এরকম ডাইভ মারছে, মাঝখানে এখানে আবার উপরে ওঠা শুরু করছে, এবং এই জায়গাটা আসলে তেমন কোনো পরিবর্তন হয় না। ফিজিক্সে এখানে আসলে তেমন কোনো মৌলিক কোনো পরিবর্তন হয়, জাস্ট কিছু টেকনোলজিক্যাল আসপেক্ট পরিবর্তন হচ্ছে, এবং এটা নিয়ে অনেক বেশি কমফোর্ট ফিল করার মতো অবস্থান তৈরি হয় নাই। যে অনেক বেশি কমফোর্ট তা না, এখানে মৌলিক পরিবর্তন তেমন বড় কিছু আসে নাই, বরঞ্চ একটা ফিজিক্সের যে গাইডলাইন এটা তৈরি হয়েছে আরো দীর্ঘ সময় আগে। এখানে কিছু জাস্ট মানে ওভার দ্য পিরিয়ড অফ টাইম কিছু জায়গায় পরিবর্তন আসছে টেকনোলজিক্যাল, বাট নট দ্য কোর ফিজিক্স। তো আশা করছি আমরা নেক্সট দিন বাকি জায়গাটা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আর বাই দিস উইক বা আশা করছি নেক্সট উইকের ভিতরে জানিয়ে দিব আসলে মানে আমার সাথে ক্লাস কোন দিকে যাচ্ছে। মানে যদি পরিবর্তন হয় সেটাও জানতে পারবা, আর যদি আমার যেটা আন্তরিক অবস্থান সেটা হলো আমি চেষ্টা করছি যে তোমার সাথে টাইম শিডিউল পরিবর্তন করে হলো যেন ক্লাসটা রাখা যায়, এই আর কি। ইনশাআল্লাহ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এটা তোমাদের 200 প্রস্তুতি নিয়ে তোমরা বাসা বাড়িতে অবস্থান করো, আর অনলাইন বা অফলাইন যেটাই হোক পরীক্ষা তোমরা জানতে পারবে, রুটিন জানতে পারবে, ঠিক আছে, যে আসলে কি হচ্ছে এক্সাম রুটিন। এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা তোমাদের ক্যারিয়ার নিয়ে প্রতি মুহূর্তে চিন্তা করবে। আমি বলি অলওয়েজ বি সিনসিয়ার উইথ ইউর ক্যারিয়ার, কারণ এখন তোমরা সময় চলে আসছে, বের হয়ে যাবা, এখন অনেক ফোকাস হতে হবে। এখন 1-1 এর মতো আচরণ করলে হবে না, 1-2 এর মতো আচরণ করলে হবে না, ঠিক আছে। এখন প্রতিদিনই দেখবা কি কি সার্কুলার আসে, কি চাচ্ছে, ওদের রিকোয়ারমেন্টটা কি, আমাকে কোথায় এলাম, আমার সিভিটার দিকে তাকালো। আচ্ছা তোমরা সিভিটা কি আলটিমেটলি আপলোড করলা? আমি শুধু দেখলাম সিজিপি আপলোড করছো। সিজিপি কি কোনো, আমি সরি, সিভি আপলোড করা কি কোনো লিংক দিয়েছিলাম তোমাদেরকে? স্যার না স্যার। না স্যার। আচ্ছা আমি সরি ফর দ্যাট। সিজিপিএর দিছিলেন, দুইটা দিছিলেন। হ্যাঁ ওটা আমি দেখলাম, ওটা দেখে আমি খুব মানে আসলে একটা লেভেলে খুব হতাশ। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। হ্যাঁ আমি খুবই হতাশ অনেকগুলো কারণে। আমি বলবো বাস্তবতা যেন তোমরা আসলে দেখো এবং তোমরা মিলিয়ে দেখো, আমার সাথে মিলাতে হবে না, বাকি তোমাদের আসলে তারা দেখো। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে এভাবে জিমাইলে হবে না, ঠিক আছে, এভাবে জিমাইলে হবে না। এভাবে জিমাইলে আরো কয়েক বছর জিমাইতে হবে একসাথে বসে বসে। তো জিমানোর জন্য মানে কিছু মানে উপকরণ সংগ্রহ করে রাখতে হবে যেন আরো কয়েক বছর জিমাতে পারি, ঠিক আছে। যে 4 বছর জিমালাম, আরো 4 বছর জিমাইয়া দেখি তারপরে কি হয়। তাহলে কেউ যদি তোমার জন্য অবস্থান তৈরি করতে ভালো কথা, সেটা ভিন্ন বিষয়। তো সেজন্য আর কি আমি বসে শুধু দেখলাম, মানে আমি অনেকেরটা চেক করছি, বাট আজকে হয়তো আবার বসবো যে কি হলো দেখবো। আশা করছি তোমরা তোমাদের জায়গাটাতে খুব দ্রুত পরিবর্তন আনো, সময় আছে, বাট বারবার মানে এই একই অলসতার মধ্যে মানে এই একই জায়গায় চক্রাকারে ঘুরতে থেকে না, ঠিক আছে। এটা হচ্ছে খুব খারাপ একটা জগৎ, একই জায়গায় বারবার খালি ঘোরা, ঠিক আছে, নিজের ভিতর পরিবর্তন না আনা, আর হচ্ছে যা হওয়ার হবে, ঠিক আছে। এই জায়গায় ঘুরলে আসলে লাইফে পরিবর্তন আসবে না। আশা করছি এই জায়গা থেকে বের আসবে। বাট আমি অনেকের মানে সিজিপিএ বা যেটা তোমাদের একমাত্র সম্বল, সেই জায়গাটা যখন আমি আমার নিজের সাথে কম্পেয়ার করি, আমার নিজের চিন্তা ভাবনার সাথে বা আরো যারা বের হয়েছে, আমি সেখানে দেখি যে না অনেক ফারাক। এটা মেজরিটি অফ দ্য স্টুডেন্ট, মেজরিটি অফ ইউ। যাই হোক এটা আরেকদিন ক্লাসে কোনো একদিন ধরে বলবো আর কি। মানে এটা যেহেতু অনেকেই দিয়েছো, আমি দেখলাম চেক করছি, এটা অনেকেই দিয়েছো, আর বাকিটা আমি একটু সিভিটা দেখলে বুঝতে পারবো। তো আশা করছি তোমরা সিভির ব্যাপারে একটু সতর্ক হও, তাহলে বুঝতে পারবে কি নাই, কি করতে হবে, কি কত দ্রুত করা দরকার। এখন যেহেতু অনলাইন, এই জায়গাটা একটা সুযোগ আছে, ক্লাসের বাইরে বাইরে অনেক কিছু কাজ করে। আমি তো অনেক অনলাইন অ্যাক্টিভিটিস ইনভলভ থাকি, অনেক অ্যাক্টিভিটিস, হ্যাঁ অনেক অ্যাক্টিভিটিস বলতে অনেক কোর্সের ব্যাপারে কাজ করতেছি। আমি অলরেডি লাস্ট 2 উইকস আমি অনেক কয়েকটা কোর্স করতেছি বসে। তোমরা মানে কি করো আমি জানি না, তোমাদের সময় কেমনে কাটে, তোমাদের এই অনলাইন ক্লাস করে তোমরা সময় পাওয়া বুঝতে পারলাম, বাট যেটা নেসেসারি সেটার ব্যাপারে তো একটা স্টেপ থাকা উচিত, তাই না? এটা থাকা উচিত না? তোমাদের কি মনে হয় যে ক্লাস ওয়ার্ক কি যথেষ্ট? মানে এই বর্তমান সময়ে এসে সদস্য না, ঠিক আছে। সো কিছুর সাথে একটু ইনভলভ হও, কিছু একটা একাডেমিক পোর্টফোলিও বাড়াও, একটা সেমিস্টার একটা করে পোর্টফোলিও বাড়াও, থিসিস একটা পোর্টফোলিও, এর সাইডে যদি আরেকটা কিছু করতে পারো, যেটা একটা অনলাইন শুরু হয়ে গেছে, দেখো না একটা কিছু করা যায় কিনা অনলাইনে। অনেক অপরচুনিটিস আছে দেয়ার, কয়টা অপরচুনিটির নাম শুনবা। তো সেই জায়গাতে শুধু বসে বসে থাকো আর মানে একটা বড় সময় অপচয় করো, আমার কাছে মনে হয় অনেকেই বসে বসে অপচয় করো, ঠিক আছে। 1-2টা ক্লাস না করে কিছু যায় আসে না, বাট তুমি যদি একটা কোর্স করতে পারো, একটা ভালো কিছু করতে পারো এই সময়ের মধ্যে অনলাইনে,
এটা তোমার একটা স্পেশাল অ্যাডভান্টেজ দিবে কোনো চোখ বন্ধ করে, ঠিক আছে? বাট তোমার একটা গোল থাকতে হবে যে না আমি চাচ্ছি এই জায়গায়, এবং এটা তোমার ভেতর থেকে পরিষ্কার কখনো যাবে জানো, তুমি আরো 4-5টা বাস্তবতা দেখো, একটু বসে বসে গুগল করে দেখো না, এই যে এই গত কয়েকদিন যে সার্কুলার গুলো হচ্ছে, তোমার যেদিকে প্যাশন তুমি সেদিকেই দেখো, চেক করে দেখো ওরা কি চায়, তুমি দেখবে যে ওর অনেক কিছু তোমার ভিতরে তো নাই এবং ওটার প্রতি আগ্রহ নেই। তো আশা করছি এই জায়গাটাতে তোমরা আরেকটু সতর্ক হবা। বুঝা গেছে? আজকে বৃহস্পতিবার, কালকে তো শুক্রবার নাকি? কালকে তো ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাইবা। আচ্ছা ভালো কথা, ঘুমাও, ঘুমাতে উঠে তো দেখতে পারো নাকি? এই 2টা দিন ফাঁকা আছে, 2টা দিন দেখো বসে, এই 2টা দিন দেখো, দেখে কি অবস্থা একটু দেখি না, মিলাই দেখি না, ঠিক আছে? সো এগুলোর ব্যাপারে একটু সতর্ক হও। দিন দিন যাচ্ছে, মানে আমরা মানে এত নির্জীব এবং এত অলস থেকে অলস হচ্ছি, মানে এটার কোনো ডেফিনেশন নাই, ঠিক আছে? অলস থেকে অলস হয়ে যাচ্ছি। তো যাই হোক, দোয়া করি সবাই সুস্থ থাকো, সুস্থ মতো থাকো এবং নিজেদের পরিবর্তনের জন্য নিজেরা উদ্যোগী হবা এবং চেষ্টা করবে, ঠিক আছে? ভালো থেকো ইনশাল্লাহ। আমি বাকিটা তোমাদেরকে জানাবো মেইল দিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।